আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তুই এখনই আমায় সবার সামনে জড়িয়ে ধরে কিস করে বলবি তুমি শুধু আমায় ভালোবাসিস আর আমায় বাদে কাউকে বিয়ে করবি না। এতক্ষণ আরুষ ভাইয়ার থেকে নিজেকে ছোটাতে ব্যস্ত হলেও এই কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই। কি বলছে কি ভাইয়া এসব? কিছুক্ষণ চুপ থেকে বলি, তুমি পাগল হয়ে গেছো আরুষ ভাই? কি যা বলছো? এক সপ্তাহ পর আমার বিয়ে, আর তুমি বলছো এখন আমি বাড়ির সবাইকে গিয়ে বলবো আমি তোমায় ভালোবাসি? এটা কোনো দিনও সম্ভব না। সম্ভব কিনা তা আমি তোকে বুঝতে বলিনি, আর কি সম্ভব না শুনি। তোমার আমার বিয়ে, আমি এখন অন্য একজনের বউ হতে চলেছি, এই দেখো তার প্রমাণ। বাহাতের অনামিকা আঙ্গুলের আংটি সামনে তুলে ধরে। আরুষ তা দেখে এক টানে আংটি খুলে ছুঁড়ে মারে আর সাইরার বাহু দুটো চেপে ধরে বলে, নে তোর প্রমাণ আমি মুছে দিলাম। এখন তো কোনো প্রমাণ নেই যে তুই অন্য কারো। এখন চল, সবার সামনে আমায় কিস করে বলবি তুই আমায় ভালোবাসিস। আমি পারবো না। আরও সেইবার সাইরার চুলের মুঠি শক্ত করে ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। সাইরা ব্যথায় আহ করে কুকড়িয়ে ওঠে। আরো চিৎকার করে রেগে বলতে লাগে, ভেবেছিলাম তুই সবকিছু মেনে নিবি, নিজের অপরাধ স্বীকার করবি, নতুন করে সব শুরু করব পুরনো সব ভুলে। কিন্তু না, তুই তো রুহানকে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েছিস। আমি তোকে কখনো অন্য কারো হতে দিব না, বুঝেছিস? তুই শুধু আমার থাকবি, তোর সাথে যা করার সব আমি করব। তোকে কষ্ট দিব, তোকে শাস্তি দিব, তোকে ভালো। আর কিছু বলতে পারলো না, চুপ হয়ে যায়। কেননা এর পরেরটা সে বলতে পারবে না। আরুষ ভাইয়া প্লিজ এমন করো না, দোহাই লাগে তোমার। বাসায় এখন অনেক মেহমান, কাল পরশুর মধ্যে সবাই চলে আসবে। চারদিকে সবাই নানান কথা বলবে, আব্বু মুখে কটু কথা শোনাবে। প্লিজ ভাইয়া একটু বোঝার চেষ্টা করো। তা তোর আগে ভাবা উচিত ছিল। আমার সাথে অমন না করলে আজ পরিস্থিতি অন্যরকম হতো। তুই আজ আমার হতি, আমার নামে নিজেকে রাঙাতি তুই। কিন্তু যাই হোক, সেভাবে না হোক, এইভাবেই তোকে আমার হতে হবে। আর কি বলছিস, খালা আর খালুকে নিচু হতে হবে? তাহলে তুই কান খুলে শুনে রাখ, যদি তুই এখন সবার সামনে আমায় ভালোবাসার কথা না বলস, তাহলে বিয়ের দিন সকলের সামনে তোর আর আমার একান্ত ছবিগুলো আরেকটু এডিট করে সকলের সামনে প্রদর্শন করব। সেটা নিশ্চয়ই ভালো হবে। এখন তুই নিজেই ভাব, বিয়ের দিন তামাশা করে নিজের মা বাবার সম্মান মাটিতে মিশায়ে আমার হবি, নাকি কিছু মানুষের কথা শুনে আমার হবি? দুইভাবেই তোকে আমারই হতে হবে। সো ইউ হ্যাভ নো চয়েস লেফট এক্সপেক্ট বিং মাই। আমি পারবো না তোমার হতে, পারবো না তোমায় বিয়ে করতে। কেন করছো এমন? কেন রে, কেন? তুই আমায় বিয়ে করতে পারবি না? আমার টাকা কম বলে? তাহলে শুনে রাখ, তোর জামাইয়ের চেয়ে বেশি টাকা এখন আমার। তুই চিন্তাও করতে পারবি না এই এক বছরে ঠিক কতটা টাকা উপার্জন করেছি আমি। আজ আমি সবার উপরে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক। এখন আমার কাছে গাড়ি বাড়ি সব আছে। তো টাকার টেনশন ছেড়ে দে। আর রইল এমন কেন করছি তা তুই ভালো করে জানিস। এখন চুপচাপ বাইরে চল, আমি যা যা বলেছি ঠিক সেটাই করবি, বাকিটা আমি দেখে নিব। পারবো না আমি, আমার দ্বারা এইসব হবে না। পারতে তো তোকে হবে। আর যদি তুই আমার কথা না শুনিস, তাহলে তোর বাবা মার সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিব। এমন হাল করব যে তারা আর কোনোদিন মাথা উঁচু করে চলতে পারবে না। তাদের মুখে চুনকালি মাখানো হবে, রাস্তায় এনে দিব তাদের। তুই ভালো করে জানিস আমার জিত সম্পর্কে। আমি যা বলি তাই করে দেখাই। আর আমি যতটুকু জানি, খালুয়ের হার্টের প্রবলেম আছে, আর খালার এর বিপির। বুঝতেই পারছিস কি হতে পারে। এইসব হওয়ার পর হয়তো তাদের লাইন এমনি কেটে যেতে পারে। বল, তুই কি চাস এসব হোক? বল। প্লিজ না, তুমি এমন কিছু করবে না, তোমার পায়ে পড়ি, এমন করো না। তাহলে চুপচাপ রাজি হয়ে যা। সাইরা চুপ হয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। একদিকে বাবা মার সম্মান, আর একদিকে থাক, তার নাই বললাম। আমাকে চুপ থাকতে দেখে আরুষ ভাইয়া বলে ওঠে, যা, তোর জন্য আরেকটু সহজ করে দিচ্ছি। আফটার অল তুই আমার ভালোবাসা বলে কথা, সবার সামনে আমাকে কিস না করলেও চলবে। শুধু জড়িয়ে ধরে বললেই হবে তুই আমায় ভালোবাসিস আর আমায় বিয়ে করবি। কি বল, বলবি তো নাকি? তুমি যা বলবে আমি তাই করতে রাজি। গুড, তাহলে চল, শুভ কাজে দেরি করতে নেই।
এই বলে আরুষ সায়রাকে টেনে বাহিরে নিয়ে আসে। যেখানে সবাই বসে গল্প করছিল সেখানে সায়রার মা বাবা, আরুষের মা বাবা, সায়রার দাদা দাদু, ফুপু ফুপা, চাচি চাচা, মামি মামা সকলেই উপস্থিত। তারপর আরুষ সায়রাকে টেনে সবার সামনে আনে। সবার দৃষ্টি এখন আরুষ এবং সায়রার দিকে। আরুষ সায়রাকে ইশারা করছে যে তাকে জড়িয়ে ধরতে। তা দেখে সায়রার ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে, আর সায়রা বাধ্য হয়ে জড়িয়ে ধরে জোরে জোরে বলে, ভালোবাসি তোমায় আরুষ, ভালোবাসি। আমি শুধু তোমায় বিয়ে করতে চাই, আর কাউকে না। সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই আমার মা এসে আমায় আলাদা করে বলে, কি হচ্ছে এসব সায়রা? তুই আরুষকে জড়িয়ে ধরে এসব কি বলছিস? আমি সত্যি বলছি মা, আমি আরুষকে ভালোবাসি, আর আরুষও আমায় ভালোবাসে, আর আমরা দুজন একে অপরকে বিয়ে করতে চাই। এই কথা বলার সাথে সাথে আম্মু চল বসিয়ে দিল ঠাস ঠাস করে। তুই পাগল হয়ে গিয়েছিস? কি যা তা বলছিস? 1 সপ্তাহ পর তোর বিয়ে রোহানের সাথে, আর তুই এখন বলছিস এই কথা? সায়রা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন ওসমান সাহেব সামনে এসে বলে, মা তুই কি বলছিস এসব? সত্যি বলছি বাবা, আমি আরুষকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। কিসের ভালোবাসা? খালাতো ভাই বোনের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। একদম ঠিক। আর তোর মধ্যে কি লাজ শরম বলতে কিছু নেই নাকি? নিজের বাবা মার সামনে তো নিজের ভাইকে ভালোবাসার কথা তোর বলতে একটু লজ্জা শরম করছে না? রোহানের সাথে তোর কয়দিন পর বিয়ে, আর এই সময় তোর এসব বলতে লজ্জা করছে না? আহা চুপ করো তো। মা তুই কি সত্যি আরশকে ভালোবাসিস? মাথা নিচু করে। আরশ কি তোকে ভালোবাসে? আরুষ বুঝতে পেরে বলে, হ্যাঁ খালু, আমিও সাইরাকে অনেক বেশি ভালোবাসি। কবে থেকে? 4 বছর থেকে। মাথা নিচু করে। আমাদের আদরের এমন সুযোগ নিবি আমরা কল্পনাও করতে পারিনি। আমার গর্ব ছিলি তুই, আমার অহংকার ছিলি তুই। আজ আমার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সরি মা। সরি? খুন করার পর সরি বললে সব ঠিক হয়ে যায় নাকি? বাপ রে বাপ, কি যুগ আইলো! ওই তোর নিজের খালাতো ভাইয়ের সাথে প্রেম করতে শরম লাগে নাই? দেখো দাদি, তোমার যা বলার আমাকে বলো, সাইরাকে না। ওর এইখানে দোষ নেই। সাহস তো কম না আমার মুখের ওপর কথা কস। নিজের খালাতো বোনের সাথে নষ্টি ফষ্টি করতে লজ্জা লাগে নাই? মা চুপ করো তো। হ আমার এই চুপ করা খালি। তোদের এই দিন দেখার জন্য কি বড় করছিলাম? সায়রা কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলতে থাকে। নিজের মেয়ের চোখে পানি দেখে ওসমান সাহেব ওর ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর বলে, আগে বলনি কেন? ভয়ে বাবা, ভয়ে। বাবা যদি রাজি না হও, কিন্তু এখন যদি না বলি তাহলে ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো, আর আমি ওকে হারাতে পারবো না। তাহলে এই বিয়েতে রাজি হলি কেন? আর সায়রা কিছু বলতে যাবে তার আগেই আরুষ বলে ওঠে, তুমি তো জানোই আমি 1 বছরের জন্য বাইরে গিয়েছিলাম ইউরোপে কাজের জন্য। সেখানে গিয়ে আমি সাইরার সাথে ঠিকমতো কথা বলতে পারতাম না, ওর খোঁজ খবর নিতে পারতাম না, আর মাঝে এত ব্যস্ত হয়ে পড়ি যে টাইম দিতে পারিনি। এর জন্য সে জিদে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আর বিয়েতে রাজি হয়ে যায়। ভাগ্যিস আমি ঠিক টাইমে বাংলাদেশে আসি আর এইসব জানি। তখন আমি ওকে বুঝাই, আর ও বুঝতে পারে যে ও কত বড় ভুল করে ফেলেছে, আর এখনো সময় ছিল, তাই এইভাবে আমাদের ব্যাপারটা তুলে ধরলাম। তা না হলে আরো দেরি হয়ে যেত। দেরি তো করেই ফেলছো। এইসব যদি আমাদের আগে জানাতি এইসব কিছু হতো না। সরি, কিন্তু আমরা দুইজন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি তো বুঝো, এই বিয়ে না হলে কেউ খুশি হবে না। আরজ বাবা, তুই আমায় বলতি, আমি আগে থেকে সব ঠিক করে রাখতাম। তুই এখন এমন সময় এইসব বলছিস যে কিছু করার নেই। সরি মা, আমি চেয়েছিলাম সেটেল হয়ে তারপর সবাইকে জানাতে, কিন্তু ও যে রাগে জিদে এমন করবে বুঝিনি। কিন্তু এখন যদি তোমরা রাজি না হও, আমরা অন্য স্টেপ নিতে বাধ্য হব। হয়তো তোমাদের এক ভুল ডিসিশনের আমাদের দুইজনকে চিরতরের জন্য হারাতে হবে। এক নাগারে বলে শ্বাস নেয় আরুষ। ঠাস ঠাস করে রাহিলা বেগম আবার আরুষের গালে চর বসিয়ে দিলেন। আরুষ গালে হাত দিয়ে নিচে তাকিয়ে আছে আর চোখের জল ফেলছে। তোকে এই জন্য বড় করছিলাম যা যেমন একটা দিন দেখার। সব জায়গায় বিয়ের কার্ড দেওয়া হয়ে গেছে, মেহমান আসতে শুরু করে দিয়েছে। মানুষ বিষয়টা কিভাবে নিবে একবার ভেবেছিস? তার থেকে বড় কথা, রুহানের পরিবারকে কি জবাব দেব? মাথা শান্ত কর বোন, এখনো হাত থেকে কিছু ছুটে যায়নি।
তুই শান্ত হ। কিভাবে শান্ত হব আপা? ও আজ যা করেছে তাতে আমরা কিভাবে রুহানের পরিবারকে জবাব দেব? কিছু তো একটা করতে হবে, কিন্তু যাই হোক ওদের দুজনকে আলাদা করা যাবে না। তা না হলে হয়তো আমাদের সন্তানদের আমাদের হারাতে হবে। এই কথা শুনে রাহিলা বেগমের বুক মোচড় দিয়ে ওঠে। কেননা তার একমাত্র মেয়ে, যত চাই বলুক, মারুক বকুক, কিন্তু নিজের থেকেও বেশি ভালোবাসে ওকে। তুই আমায় এইসব আগে না বলে ভুল করেছিস। যখন তোকে আমি জিজ্ঞেস করেছিলাম তুই কাউকে ভালোবাসিস কিনা, তখনই তো তোকে আমার সবটা বলে দেওয়া দরকার ছিল। সরি মা। সরি বলে এখন কি হবে? কিভাবে এইসব সামলাবো বল তুই? আমি দেখছি ব্যাপারটা, কি আর করার, যেখানে ওরা দুজন দুজনকে ভালোবাসে সেখানে তো আর কিছু করার নেই। ভাবতে দাও কি করা যায়। আর তোমরা দুজন রুমে যাও, আমার সবার সাথে কিছু কথা আছে। আমি কিছু না বলে রুমে চলে আসি। নিজের ভালোবাসার কাছে যে আমায় এইভাবে নত হতে হবে বুঝিনি আরুষ ভাই। কিন্তু আরুষ ভাই, তুমি এরকম না করলেও পারতে। আমি যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি। তোমাকে আমি নিজে থেকে দূর করতে বাধ্য ছিলাম, আর এর শাস্তি আমি তিলে তিলে পেয়েছি, আর হয়তো সারা জীবনেই পেতাম। কিন্তু তুমি যা করেছো তার পরিণাম কি হবে তা আমার জানা নেই। আদৌ আমরা একে অপরের হয়ে থাকতে পারবো কিনা জানি না। এই বলে আবার কাঁদতে থাকে। এইদিকে আকাশের পানে তাকিয়ে আছে আরুষ। তাকিয়ে থাকতে থাকতে তার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তুই সেদিন এমন না করলেও পারতি, তাহলে আজ তোর আর আমার লাইফ এমন হতো না। কি দোষ ছিল আমার বল? তোর চোখে শুধু টাকা এরই দাম, আমার ভালোবাসার কোনো দাম নেই। টাকার সামনে আমার ভালোবাসা পায়ে ঠেলে দিলি। সে যাই হোক, তুই যা করেছিস তার শাস্তি পাবি, কিন্তু তা আমার থেকে দূরে গিয়ে নয়, বরং আমার কাছ থেকে আমার হয়ে। তুই যত যাই কর, তোকে তো আমারই হতে হবে, কেননা তুই যে শুধুই আমার। তোকে তো এই আরুষেরই সাইরা হতে হবে, আর তাও খুব শীঘ্রই। সায়রা যখন মুখ লুকিয়ে কান্না করছিল তখন রাহিলা বেগম আর রিপা বেগম সায়রার রুমে এসে কিছু জিনিস নিয়ে এসে বলে, যা তাড়াতাড়ি এইগুলো পরে রেডি হয়ে নে। সায়রা তাদের আসার আভাস পেয়ে আগেই চোখ দুটো মুছে ফেলে আর বলে, কেন? একটু পর তোর বিয়ে। মানে কার সাথে? অবাক হয়ে বললাম। আরুষের সাথে। তোদের এখনই বিয়ে করে নিতে হবে। সায়রা কিছু বলতে যাবে তার আগেই রাহিলা বেগম ওকে থামিয়ে বলে, কোনো কথা না, চুপচাপ রেডি হয়ে নে, একটু পর কাজে চলে আসবে, হাতে বেশি সময় নেই। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই বলে তিনি আমার হাতে সব জিনিস ধরিয়ে চলে যায়, আর রিপা বেগম আমার মাথা বুলিয়ে চলে যায়। আমি বেকুবের মতো বসে আছি। হঠাৎ করে ফোনে আলো জ্বলে ওঠে। ফোন হাতে নিয়ে দেখি রুহান ফোন করেছে। আমি কিছুই বুঝতে পারতেছি না কি করব। ফোন বাজতে বাজতে একসময় অফ হয়ে যায়, আবার ফোনটা বেজে ওঠে। আমি ফোন রিসিভ করতে যাব, এমন সময় কেউ আমার হাত থেকে ফোন নিয়ে সজোরে আছড়ে মারে। আমি ভয়ে কুকিয়ে উঠি। সামনে তাকাই দেখি আরুষ রক্তিম চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভয়ে ভয়ে কয়েক শুকনো গলায় কয়েকটা ঝোঁক গিলি। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে উঠে আমার হাত পেছনে মুচড়ে ধরে, আর আমাকে তার সাথে পেছন দিক থেকে নিজেকে মিশিয়ে নেয়। আমি ব্যথায় আহ করে উঠি। তখন সে আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, খুব বেশি অন্যায় করে ফেলেছিস তুই সাইরা, খুব বেশি। তোর আজ এখন আমার সাথে বিয়ে, আর তুই এখনো ওই রুহানের সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছিস। এমনটা করা মোটে উচিত হয়নি তোর। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি তুই অবশ্যই পাবি। আমার বিশ্বাস ভাঙার পরিণাম তুই ঠিকই বুঝতে পারবি। তোকে নিজের করে ভয়ানক শাস্তি দেব। বলেই আরুষ সায়রাকে আরো শক্ত করে নিচের সাথে চেপে ধরে। সে সায়রার কোমর জড়িয়ে ধরে বেশ রাগ ক্ষোভ জেদ নিয়ে বলে। সায়রা ব্যথায় কুকড়িয়ে ওঠে, চোখ থেকে অনবরত পানি পড়েই চলেছে। তা দেখে আরুষ বলে ওঠে, একদম ন্যাকামি করবি না। তোর এই চোখের পানি এখন আমায় আর করাতে পারবে না। খুব শখ ছিল না রুহানকে বিয়ে করার, কিন্তু তা আর হচ্ছে না, কেননা আমি তা হতে দিব না। তোকে তো আমাকেই বিয়ে করতে হবে, আর আমারই হতে হবে, কেননা তুই যে শুধুই আমার। আর আমি ভালো করেই জানি আমার জিনিস আমাকে কি করে আদায় করে নিতে হয়। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, সো গেট রেডি বিং মাই। এই বলে আরুষ আমায় ধাক্কা দিয়ে রুম থেকে চলে যায়। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আমার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুক্ষণ আগে
সবাই গোল হয়ে বসে আছে, কি করবে না করবে কিচ্ছু বুঝতেছে না। আগেই কইছিলাম ছেলে মেয়ে গো এমন অবাধ মেলামেশা ভালো না। তখন তো বলছিলে কিছু হয় নাই, এখন দেখো বর্গ কথা না শুনলে কি হয়। মা চুপ করো তো, এখন এসব না বলি কি করা যায় তা ভাবো। দেখেন ভাই, আমার সাইরাকে আগে থেকেই পছন্দ, তাই ওকে আমার বাড়ির বউ করতে আমার কোনো সমস্যা নেই। মেহমানদের না হয় আমরা সামলিয়ে নিব, কিন্তু রোহানের পরিবারকে কি জবাব দিব? ওরা যখন একে অপরকে ভালোবাসে সেখানে তো আমাদের কিছুই করার নেই। উল্টা এখন যদি আমরা সায়রাকে জোর করে বিয়েটা দিই তাহলে 3 জনের জীবনে নষ্ট হবে, এতে কেউ খুশি থাকবে না। একদম ঠিক, আমার কাছে এক বুদ্ধি আছে। আমরা ওদের এখন ঘরোয়াভাবে বিয়ে করিয়ে দিই। আর রুহানের পরিবারকে বলবো যে তারা আমাদের না জানিয়ে পালিয়ে বিয়ে করে আসছে। আমার কাছে এটাই ভালো মনে হয়। দোষ করবো পোলা পাইনরা, আর এর দায়ভার নিব বড়রা। যত সব। দাদির কথা কেউ কানে না নিয়ে সকলে নিজের কথায় ব্যস্ত হয়ে পড়ে, কেননা সময় খুবই অল্প আর কাজ অনেক বেশি, তাই সকলেই বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে। বর্তমানে সায়রা বউ সেজে বসে আছে, পাশেই আরুষ বসা। আরুষ নীল কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ঘড়ি, সাদা আলতো গায়ে নীল পাঞ্জাবিটা একদম ফুটে উঠেছে, যেন তারই জন্য এই রংটা তৈরি। বেশ লাগছে তাকে। সায়রাও কম কিসে, নীল বেনারসিতে অপরূপ লাগছে তাকে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে নীল রেশমি চুড়ি, গলায় হার, একপাশে খোপা করা আর মাথায় ঘোমটা, সব মিলিয়ে তাকে আরুষের বউই লাগছে। বেশ মানিয়েছে দুজনকে একসাথে। সামনে কাজী বসে আছে, কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। আরুষকে কবুল বলতে বললে সে বলে দেয়। যখন সায়রাকে কবুল বলতে বলা হয় তখন সায়রা কিছু না বলে চুপ হয়ে থাকে। তা দেখে সকলে বলে কবুল বলতে, কিন্তু কাজ হয় না। তখন আরুষ সায়রার কানের সামনে এসে বলে, এত ঢং না করে কবুল বলে দে, তা না হলে আমি কি করতে পারি তা তোর ধারণার বাইরে নয়। অতঃপর আর কি, সায়রা বাধ্য হয়ে কবুল বলে দেয়। আরুষ আর সায়রার বিয়ে সম্পন্ন হয়। রাতের বেলা যে যার রুমে শুয়ে আছে, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। এর মধ্যে এক চাপা কান্নার কণ্ঠ ভেসে আসছে কানে, আর তা আসছে সায়রার রুম থেকে। সায়রা খাটে বসে নিঃশব্দে কান্না করেই চলেছে। তার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে, এক তীব্র যন্ত্রণা হচ্ছে তার মধ্যে। কেননা সামনের সোফাতে আরুষ পায়ের উপর পা তুলে একের পর এক সিগারেট খেয়েই চলেছে। তার সিগারেটের ধোঁয়ায় সায়রার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তাতে আরুষের কিছুই যায় আসছে না। বরং সায়রার কষ্টটা যেন তার ভিতরে চলা আগুনকে শান্ত করছে। সিগারেটের শেষ টান দিতে দিতে হাতে এক বোতল পানি নিয়ে আরুষ সায়রার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে সায়রার মুখের একদম কাছে চলে আসে। তারপর সায়রার মুখের মধ্যে সিগারেটের ধোঁয়াগুলো ছেড়ে দেয়। সায়রা গন্ধটা সহ্য করতে না পেরে কাশতে থাকে। দম বন্ধ হয়ে আসছিল, এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাবে। সিগারেটের গন্ধ সায়রা বরাবরই সহ্য করতে পারে না, তার উপর সিগারেটের ধোঁয়াতে সায়রার দম বন্ধ হয়ে আসছে। বেশিক্ষণের মধ্যে থাকলে সায়রার শ্বাসকষ্ট হয়ে যায়, আর তা আরুষ জানে। জেনে শুনে সে এমন করছে তা বুঝতে সায়রার আর বাকি রইল না। সায়রা অনবরত কাশতেইছে, কাশি থামার নামই নেই। তা দেখে আরুষ বলে ওঠে, কিরে, কষ্ট হচ্ছে বুঝি, পানি খাবি? সায়রার সাথে সাথে মাথা নাড়ায় আর পানির বোতলটা নিয়ে নিতে নেয়, কিন্তু নেওয়ার আগেই আরুষ তা সরিয়ে ফেলে। আরুষের ঠোঁটের কোণে এক চিল্লি হাসি ফুটে ওঠে। তারপর সে বলে, তোকে পানি দিতে পারি, কিন্তু এক শর্তে। আমি করুণ চোখে তার দিকে তাকিয়ে থাকি। কি শর্ত দেবে আল্লাহই ভালো জানে। আমি তোকে একটু পর যা যা বলবো তোকে ঠিক তাই তাই করতে হবে। আমার কথার উপর কোনো কথা বলতে পারবি না। কি রাজি তো তুই? রাজি না হলে কিন্তু পানি পাবি না। এইদিকে সায়রার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। এখন যদি পানি না পায় তাহলে তার অবস্থা কাহিল হয়ে যাবে। তাই সে মাথা নেড়ে সব সাজিয়ে দেয় যে রাজি আছে। আর সে মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে, আর সে সায়রাকে পানির বোতল এগিয়ে দেয়। সায়রা পানি পেয়ে এক ঢোকে পুরো বোতল শেষ করে ফেলে। এখন কিছুটা স্বস্তি লাগছে। তা দেখে আরুষ বলে ওঠে, তাহলে শোন, তোকে কি করতে হবে। রুহানের পরিবারের সামনে আমি আর আরুষ বসে আছি। তার মধ্যে রুহানের দৃষ্টি আমার দিকে অটুট। শুধু রুহানেরই বা কেন, ওর পুরো পরিবারের দৃষ্টি আমাদের দুজনের উপর, আর থাকবে নাই বা কেন। আরুষ আমার কোমর জড়িয়ে ধরে আমার সাথে লেগে বসে আছে। এটা আমার অস্বস্তি লাগলেও কিছু করার নেই।
রুহানের পরিবারকে আগেই জানানো হয়েছে আমাদের বিয়ের কথা। যেভাবে বড়রা প্ল্যান করেছিল ঠিক সেভাবে। তাদের মতে আমি আর আরুষ পালিয়ে বিয়ে করেছি। তাতে তারা বেশ রেগে যায়, কিন্তু রুহান কিছুতেই মানতে চাইছে না যে আমার বিয়ে আরুষের সাথে হয়ে গিয়েছে। সে ওইদিকে পাগলামি শুরু করে দিলে তার পরিবার বাধ্য তাকে আমাদের বাসায় নিয়ে আসে। আর এখানে এসে দেখে আমি আর আরুষ একই রুম থেকে বের হচ্ছি। আর যখন তাদের সামনে যাওয়া হয় তখন আরুষ আমার কোমর জড়িয়ে ধরে। রুহান তো বিশ্বাসই করতে পারছে না আমি এমন করেছি, কেননা আমি যে ওর হাতের পুতুল, তার হাতের পুতুল যে এমন এক এলাহি কাণ্ড করেছে তা সে বিশ্বাসই করতে পারছে না। এইদিকে রুহানের বাবা মা সায়রার মা বাবাকে ইচ্ছে মতো কটু কথা শোনাচ্ছে, আর সায়রার বাবা মাও তেমন কিছু বলছে না। কেই বা বলবে তারা? তাদের বলার চেয়ে কিছু নেই। রুহানের মা সায়রাকে যা নয় তাই বলেছে। শেষে যখন তিনি বলে উঠলেন, এমন নষ্ট আমি একটাও দেখিনি। নিজের বিয়ের 1 সপ্তাহ আগে নিজের খালাতো ভাইয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে, সে সব করতে পারে। না জানি কত ছেলের সাথে এমনে ঘুরেছে, নষ্ট মেয়ে জানি কোথাকার। এতক্ষণ চুপ থাকলেও শেষের কথাগুলো যেন ওর গায়ে লেগে যায়। সে ভরকে উঠে বলে, একদম বাজে কথা বলবেন না। আপনি যাকে কথা শোনাচ্ছেন সে এখন আমার স্ত্রী। সে এখন সায়রা রহমান নয়, সে এখন সায়রা আরুষ খান। সো বি পোলাইট উইথ হার। আমার স্ত্রীকে এসব বলার কোনো অধিকার নেই আপনার। যদি বেশি কথা বলেন তাহলে আপনাদের অবস্থা কি হবে তা আপনারা ভাবতেও পারবেন না। ভুলে যেন না, আপনাদের কোম্পানি 60% শেয়ারের মালিক আমি। তাই আমি যদি চাই আমার 1 মিনিটও লাগবে না আপনাদেরকে রাস্তায় এনে দিতে। সো পরের বার আমার স্ত্রীর সম্পর্কে কিছু বলতে গেলে সাবধানে কথা বলবেন। আর এখন আপনারা যেতে পারেন। আপনাদের যে বিষয় জানানোর ছিল তা জানানো হয়ে গিয়েছে। ইউ ক্যান মে লিভ নাও। এতক্ষণ আমি নিঃশব্দে কান্না করছিলাম, না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কিন্তু আরুষের কথা শোনার সাথে সাথে আমার কান্না অফ হয়ে যায়। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকি। আমার ভেতরে এক ঝিলিক আশা ভর করেছিল। মনের মধ্যে এই কথা বারবার উকি দিচ্ছিল যে আরুষ হয়তো এখন আমায় ভালোবাসে। এইদিকে রুহানের বাবা বুঝতে পারে এখন কিছু বললে সে সব হারাবে, তাই সে তার স্ত্রীকে চুপ করে থাকতে বলে আর এইখান থেকে চলে যেতে চান। রুহানের বাবা তার স্ত্রীকে বোঝান যা হয়েছে হয়ে গিয়েছে, এখন তাদের কিছু করার নেই। এখন তাদের যতটুকু সম্মান আছে তা নষ্ট করার মানে হয় না, তাই এখান থেকে চলে যাওয়াই বেটার। এতক্ষণ রুহান চুপচাপ বসেছিল, কিন্তু যখন তারা চলে যেতে নিবে এমন সময় রুহান বলে ওঠে, আমি সায়রা এর সাথে একা কিছু কথা বলতে চাই। প্লিজ কেউ মানা করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কিছু প্রশ্নের উত্তর জানা আমার খুব জরুরি। রুহানের এই কথা বলার সাথে সাথে আরুষের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে যেন এই টাইমেরই ওয়েট করছিল যখন রুহান এই কথাটি বলবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি আমার সাথে কথা বলতে পারবে, কিন্তু তা আমার সামনে, বাকি কেউ থাকবে না। ঠিক আছে। রুহানের কথা বাড়ালো না, কেননা সে আরুষকে হারে হারে চেনে। সে যত যাই বলুক না কেন আরুষ সায়রাকে একা তার সাথে ছাড়বে না। এই বলে আরুষ আমার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। পিছে পিছে রুহানও চলে আসে। ছাদে এক কোণায় দাঁড়িয়ে আছি আমি, আরুষ, রুহান, 3 জনের মধ্যে পিনপিন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ রুহান আমার হাত দুটো ধরে বসে। আমি তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দেই। একবার আরুষের দিকে তাকাচ্ছি আর একবার রুহানের দিকে। আরুষ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, তা দেখে আমি কয়েক দফা ঢোক গেলি আর আস্তে করে নিজের হাত সরিয়ে নেই। তা দেখে রুহান আর চোখে আরুষের দিকে তাকিয়ে আমায় বলে, কেন করলে এমন আমার সাথে? আমি জানি তুমি স্বেচ্ছায় এমন করোনি। নিশ্চয় আরুষ তোমায় ধমকিয়েছে, ভয় দেখিয়ে তোমায় উঠে নিয়ে গিয়ে বিয়ের জন্য জোর করেছে, তাই না? বলো। সায়রা একবার আরুষের দিকে তাকিয়ে নেয়, দেখে আরুষ সায়রার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে সায়রা বলা শুরু করে, একদম না, আরুষ আমায় কিছু বলেনি, না আমায় ধমকিয়েছে আর না আমায় ভয় দেখিয়ে বিয়ে করেছে। আমি স্বেচ্ছায় ওকে বিয়ে করেছি, কেননা আমি ওকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, আর এটা তোমার অজানা নয়। তুমি তো নিজেই ওর হাত ছেড়ে আমার হাত ধরেছিলে, তাহলে এখন কেন মাঝপথে এসে আমার হাত ছেড়ে দিলে? সেম রিজন। আমি যে কারণে আরুষের হাত ছেড়ে তোমার হাত ধরেছিলাম, সেই একই কারণে আজ আমি আবার আরুষের হাত ধরেছি। আর এমনিও তোমার সাথে আমার জমবে না। তোমার আমার মধ্যে সেই কথাটা
নেই যেটা আরুষ আর আমার মধ্যে আছে। আর এমনিও আমাকে তোমার থেকে বেশি হ্যাপি রাখবে। অ্যান্ড আই থিঙ্ক আরুষ ইজ বেস্ট চয়েস ফর মি, রাইট না জান? আরুষ তখন সায়রার কোমর জড়িয়ে ধরে তার সাথে একেবারে মিশিয়ে বলে, ইয়া রাইট জান। এটা বলার সাথে সাথে সাইরা আমার গালে একটা কিস করলো। কি দেখলি তো সাইরা তোকে কিভাবে ধোকা দিল? দেখা হয়ে গেলে এখন যা, আমি আমার ওয়াইফের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। সো ডোন্ট ডিস্টার্ব আস। সে একই কাজ তুমি আমার সাথেও করলে। ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি। তুমি আশা করলেও কি না করলেও কি, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, ভালো থেকো। এই বলে রুহান চলে যায় আর সায়রা চুপ করে দাঁড়িয়ে থাকে। নিজের মনের মধ্যে এক অন্যরকম ভয় কাজ করছে। না জানি এখন রুহান কি করে। ওর জন্যই আজ এত কিছু হচ্ছে। আজ ওর জন্যই আমি আরুষের থেকে দূরে। আবার না জানি সেই একই কাজ করে। আমি যখন এসব ভাবছিলাম তখন পাশে তাকিয়ে দেখি আরুষ মুচকি হাসছে। বাহ, ভালোই তো অ্যাক্টিং করতে পারিস। এত সুন্দর অ্যাক্টিং এর জন্য তো তোকে অস্কার পাওয়া উচিত। আমি ঠিক যেভাবে বলেছি তুই ঠিক সেভাবেই করেছিস। আই অ্যাম প্রাউড অফ ইউ। সেদিন রাতে আরুষের এই শর্ত ছিল যে রুহান যখন ওর সাথে একা কথা বলতে যাবে তখন সে আরুষের সাথে হ্যাপি হওয়ার নাটক করবে আর বোঝাবে যে যা হয়েছে ওর স্বেচ্ছায়, আর ওকে আরুষের সাথে মিলেই ধোকা দিয়েছে। কেননা আরুষ আগে থেকেই জানতো রুহান সায়রার সাথে একা কথা বলতে চাইবে। তোমার শর্ত তো আমি পূরণ করেছি, রুহানের সামনে দেখিয়েছি এইসব আমার ইচ্ছায় হয়েছে। আর আমি তোমার সাথে যা করেছি সেই একই কাজ ওর সাথেও করেছি। এইবার খুশি তো? আরুষি মুচকি হেসে সায়রার হাতটা পিছনের দিকে মুচড়ে ধরে বলে, না, আমি খুশি না। তোর দেওয়া আঘাত আর কষ্ট আমায় খুশি থাকতে দেয় না রে। বড্ড জ্বালাই। তোর সে ধোকার দহনে পুড়ছি আমি, যা আমাকে শেষ করে দিচ্ছে। এখন থেকে তুইও এই একই দহনে পড়বি। তৈরি হয়ে আয় আরুষের দহনে নিজেকে পুরাতে। এই বলে আরুষ সায়রাকে ছেড়ে চলে যায় আর সায়রা তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। নিচের হাত কচলাতে কচলাতে বলে, তোমার দহনে তো আমি অনেক আগে থেকেই পুড়েছি আরুষ। তুমি কি জানো তোমার দহনে আমি আরো আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছি। তোমার ভালোবাসার দহনে পুড়েছি আমি, তোমার ঘৃণার দহনে পুড়েছি আমি। তুমি যতটা না কষ্ট পেয়েছো তার চেয়ে শতগুণ বেশি কষ্ট আমি পেয়েছি। তিলে তিলে শেষ হয়ে গিয়েছি। তুমি যদি আসতে আর একটু দেরি করতে তাহলে হয়তো আমার পেতেই না। তুমি কেন, কেউ পেত না আমায়। পাড়ি দিতাম না ফেরার দেশে। তোমার সাথে করা ভুলের শাস্তি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কেননা যে জীবনে আমি তোমায় পাবো না সেখানে এই জীবন রেখে কি লাভ? আমি তোমার না হলে যে কারুর হতে পারতাম না। কিন্তু না, আজ আমি তোমায় পেয়েছি। অনেক ভুল করেছি, আর না, তোমায় সব সত্য বলে নতুন করে জীবন শুরু করব। সকল ভুল বোঝাবুঝি দূর করব, তাও খুবই জলদি। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আজ আমার আর আরুষের বিয়ে। ভাবতেই মনের ভেতর এক ভালো লাগা কাজ করছে। কেননা আমার ভালোবাসার মানুষের সাথেই যে আজ আমার বিয়ে হচ্ছে। কিন্তু আমি তাকে ভালোবাসলেও আদৌ কি সে আমায় ভালোবাসে? আদৌ কি আমি তার ভালোবাসার মানুষ আছি, নাকি ঘৃণার মানুষ হয়ে গিয়েছি জানি না। এই 1 সপ্তাহ আমি আরুষের সাথে কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আরুষ আমার সাথে কথা বলতে নারাজ। খালি দূর দূর পালিয়ে বেড়ায়। কিন্তু আজ সে আমার থেকে দূরে যেতে পারবে না। তাকে আজ পুরো সত্যিটা জানিয়ে রাখবো। আর আজই এক নতুন জীবনের শুরু করব। পেছনে সকল গ্লানি ভুলে ভালোবাসার মানুষটির হাত ধরে সামনে পা বাড়াবো। দুপুরবেলা বউ সেজে স্টেজে বসে আছে সায়রা। আজ লাল রঙের লেহেঙ্গা পরেছে, সাথে হেভি মেকআপ, সাথে ম্যাচিং অর্নামেন্টস, হাত ভর্তি লাল চুড়ি, সাইডে একটা খোপা করা, তার মধ্যে কাঠগোলাপ। কাঠগোলাপ পরাপরই আরুষের পছন্দ। একবার সে বলেছিল যে তাদের বিয়েতে যেন সায়রা খোপায় কাঠগোলাপ লাগায়। তাই তো আজ সায়রা তার ইচ্ছে পূরণ করেছে। নিজেকে পুরোপুরি আরুষের মনের মতো করে সাজিয়েছে। এর মধ্যে সায়রার ফ্রেন্ড জান্নাত এসে তার পাশে বসে। জান্নাতকে দেখে সায়রা জড়িয়ে ধরে, জান্নাতও সায়রাকে জড়িয়ে ধরে। তারপর, যা, তাহলে তুই অবশেষে তোর ভালোবাসার মানুষকেই পাচ্ছিস। হ্যাঁ, কিন্তু ভাইয়াকে তুই সব সত্যি বলেছিস যে তুই কেন এমন করেছিলি? কেন তুই ভাইয়ার হাত ছেড়ে ওই বজ্জাত পোলা রোহানের হাত ধরেছিলি?
জান্নাত হচ্ছে সায়রার বেস্ট ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড কম বোন। সায়রা আর আরুষের ব্যাপারে সে শুরু থেকেই জানে, আর ওদের মধ্যে কি হয়েছিল তাও জান্নাতের অজানা নয়। সে জানে সায়রা কেন আরুষের সাথে এমন করেছিল। বলার অনেক চেষ্টা করেছি কিন্তু সে শুনতে নারাজ। জানুসই তো ও কেমন। দেখ সায়রা, খুব বেশি দেরি হওয়ার আগে ভাইয়াকে সব বলে দে, তা না হলে পরে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আজকেই বলে দিব। তাই ভালো হবে। এর কিছুক্ষণ পরেই সবাই চেঁচিয়ে ওঠে, বর এসেছে, বর এসেছে। মা বরণডালা নিয়ে বরের আপ্যায়ন করে, পরে তারা ভেতরে আসে। আরুষকে ধরে আমার পাশে বসানো হয়। আমি আর চোখে আরুষের দিকে দেখছি, কেননা তাকে আজ বেশ হ্যান্ডসাম লাগছে। আরুষের পরনে আজ লাল শেরওয়ানি, সাথে লাল চুড়িদার, মাথায় পাগড়ি, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, একদম সেই লাগছে। আরুষ যখন আমার দিকে তাকায় তখন আমাদের চোখাচোখি হয়ে যায়, আর আমি সাথে সাথে মাথা নিচু করে ফেলি। এদিকে অনেকেই কানা ঘষা শুরু করেছে, অনেকটা আমার কানের কাছে এসছে, কিন্তু আমি রিয়েক্ট করিনি, চুপচাপ বসে আছি। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে। এইবার আমি কোনো দ্বিধাগ্রস্ত ছাড়াই কবুল বলে ফেলি। আবার আমাদের সকলের সামনে বিয়ে হয়। সকলকে বিদায় দিয়ে চলে আসি। আসার সময় মা অনেক বেশি কান্না করেছে। বাবা নিঃশব্দে নিজের চোখের জল ফেলেছিল। অনেক কষ্ট হচ্ছে তাদের ছেড়ে আসতে। গাড়িতে বসে আছে সায়রা। গাড়ি চলছে আপন গতিতে। আরুষের নতুন বাসায় যাচ্ছে, যা ঢাকার বনানীতে। আগে আরুষরা সায়রার বাড়ির পাশেই থাকতো, কিন্তু সায়রার জন্যই আরুষ সেই বাড়ি ছেড়ে বনানীতে চলে যায়। আরুষের বাসায় আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায়। দরজার সামনে আসতেই রিপা বেগম মানে সায়রার খালামণি মানে তার শাশুড়ি বরণ করে নেয়। তারপর আরুষকে বলে সায়রাকে কোলে করে নিয়ে ঘরে ঢুকতে। এইটা নাকি এই বাড়ির নিয়ম। সে যাই হোক, আরুষ কোনো কথা না বলে সায়রাকে কোলে উঠিয়ে নেয় আর লিভিং রুমে গিয়ে সোফায় বসিয়ে চলে যায়। আরুষের কিছু কাজিন তাদের ঘিরে বসে, তারা বিভিন্ন কথা জিজ্ঞেস করছে আর সায়রা হু হ্যাঁ জবাব দিচ্ছে। প্রায় বেশ কিছুক্ষণ পর সায়রাকে আরুষের রুমে বসিয়ে দিয়ে আসে। চারিদিকে কাঠগোলাপ দিয়ে সাজানো, তার মধ্যে কিছু বেলি ফুলও আছে। ফুলের ঘ্রাণে চারিদিকে একদম মোমো করছে, বেশ ভালোই লাগছে। এখন শুধু অপেক্ষা আরুষের আসার। রাত প্রায় 2:30। সায়রা মাথা নিচু করে বসে আছে আর মাঝে মাঝে ভীতু চোখে আরুষকে দেখছে। আরুষের চোখ অসম্ভব লাল। কিছুক্ষণ আগেই আরুষ রুমে এসেছে। সায়রার সামনে সালাম করতে গেলে আরুষ সরে আসে আর উঁচু গলায় বলে, আমার সামনে এসব ন্যাকামি করবি না, চুপচাপ গিয়ে বেডে বসে পড়। ভুলেও যাতে কোনো আওয়াজ না হয়। যদি কোনো আওয়াজ হয় তাহলে আমি কি করব নিজেও জানি না। আমি ভূত দেখার মতো দাঁড়িয়ে আছি, তা দেখে আরুষ বলে ওঠে, কি বলছি কানে যায় না, যা চোখের সামনে থেকে। আমি আর কিছু না বলে বেডের সাইডে মাথা নিচু করে বসে থাকি। আরুষ বেডের সামনে সোফায় বসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে আর নিজের নেশা ভরা চোখে সায়রাকে দেখে যাচ্ছে। আর সামনে সায়রাকে বউ সাজে দেখে নেশা চলে যাচ্ছে। তার কাছে এই মুহূর্তে মদের নেশা থেকে সায়রার নেশা বেশি চেকে ধরেছে। চোখ দুটো অসম্ভব লাল। সে নিজেকে বারবার কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবারই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে সে। অবশেষে নিজেকে আটকাতে না পেরে সায়রার কাছে চলেই যায়। বেডের সামনে ফ্লোরে হাঁটু ভেঙে সায়রার মুখটা দুহাতে আলতো করে ধরে তার দিকে তাকিয়ে থাকে। আরুষের চোখে যেন আজ হাজারো নেশা ভিড় করছে। আরুষ আস্তে আস্তে নিজের মুখটা সায়রার দিকে এগোতে লাগে। সায়রার ঠোঁটের কাছে এসে পড়ে। আরুষের এমন নেশা ভরা চাহনিতে সায়রা পাগল হয়ে যাচ্ছে। আরুষের এই নেশায় ভরা চাহনিতে ডুবে যেতে ইচ্ছে করছে, কিন্তু না, এখন তা করা যাবে না। তাকে আগে আরুষকে সব সত্যি জানাতে হবে। তাই সায়রা বলে ওঠে, আরুষ, তোমায় আবার কিছু বলার আছে। হুশ, কোনো কথা না। ইন দিস মোমেন্ট আই ওয়ান্ট নো ডিস্টারবেন্স। না আরুষ, তোমায় শুনতে হবে। আমি যা করেছি তা কেন করেছি তা তোমায় শুনতে হবে। রোহানের আর আমার মধ্যে কি ছিল তা তোমাকে শুনতে হবে। তা না হলে আমরা যে সামনে এগোতে পারবো না। আমাদের ভালোবাসার মধ্যে যে খাত রয়ে যাবে, খুশিভাবে জীবনযাপন করতে পারবো না। এইসব কথা শুনেই আরুষের মুহূর্তেই ধ্যান ফিরে আসে। তার সাথে সায়রার করা প্রত্যেকটা কাজ, তার দেওয়া ধোঁকা তার মনে পড়ে যায়। সাথে সাথে আরুষের চোখ মুখ শক্ত হয়ে যায়।
সে সায়রার গালে রাখা 2 হাত আরো শক্ত করে ধরে, তারপর রাগে বলতে লাগে, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসতে বিয়ে করেছি? মোটেও না। আমাকে দেওয়া আঘাত, কষ্ট আর ধোকার প্রতিশোধ নিতে আমি তোকে বিয়ে করেছি। তুই আমার সাথে যা করেছিস তার শাস্তি দিতে তোকে বিয়ে করেছি। তুই আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিস। আমি তোকে কি করে ক্ষমা করি বল? কেন আমার মনকে নিয়ে খেললি? কেন আমায় এমন ভেঙে দিলি? আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এমন করলে? রুহানকে পাওয়ার জন্য? রুহানের মধ্যে এমন কি আছে যা আমার নেই? শুধু টাকার অভাব ছিল, আর তো কিছু না। কিন্তু তাই বলে আমার সাথে এমন লাভ গেম খেললে, এতটা অপমান, এতটা নিচু করলে, পায়ে ঠেলে দিলে আমার ভালোবাসা। তুই যা করেছিস সবকিছুর ফল তোকে পেতে হবে, শাস্তি তো তোকে পেতেই হবে। বলেই আরুষ সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে বারান্দায় চলে যায়। সায়রা কিছু বলার সুযোগ পর্যন্ত দেয় না। সায়রা বিছানায় মুখ গুজে কান্না করতে করতে বলতে লাগে, কেন শুনতে চাও না আমার কথা? যদি শুনতে তাহলে বুঝতে পারতে আমি এমন কেন করেছি, কেন তোমায় দূরে সরিয়েছি এইভাবে। তোমাকে ভালোবাসি বলেই তো এমন করেছি। তুমি জানো না তোমার থেকে বেশি ভালোবাসি আমি তোমায়, আর এই ভালোবাসার ফলই তো তোমায় দিতে হয়েছিল। তোমার ভালোর জন্যই যে আমি এই সব করেছি। এই সায়রা আবার কাঁদতে থাকে। এইদিকে আরুষ আকাশের পানে তাকিয়ে আছে। ওর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চিনচিন ব্যথা অনুভব করছে। সে সায়রার সাথে অমন ব্যবহার করতে চায়নি। তারা যে বড্ড কষ্ট হয় সায়রাকে এইভাবে কষ্ট পেতে দেখলে। যত চাই হোক, সায়রা তো আর তার ভালোবাসার মানুষ, তাই না? কিন্তু যখনই সায়রার দেওয়ার ধোকার কথা মনে পড়ে যায়, তখনই ওর রাগ উঠে যায়, আর যা নয় তাই বলে দেয়। আরুষ আকাশের পানে তাকিয়ে বলে, এমন না করলেও পারতি তুই। আমার ভালোবাসা নিয়ে খেলে একদম ঠিক করিসনি তুই। আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করাটা তোর একদম ঠিক হয়নি। আমার লাইফটা তুই একদম শেষ করে দিয়েছিস, ছারখার করে দিয়েছিস। রুহানের জন্য তুই আমায় কষ্ট দিতে পারলি? কিভাবে পারলি তুই আমায় এইভাবে কষ্ট দিতে? কিভাবে? আমি তো পারি না তোকে কষ্ট দিতে। তোকে কষ্ট দেখলে আমার যে বড্ড কষ্ট হয়, সইতে পারি না যে তোর চোখের জল। কেন করলি এমন তুই? কেন? এসব ভাবতে ভাবতে ভোরের আজানের আওয়াজ তার কানে আসে। তখন আরুষের ধ্যান ভাঙে। আরুষ রুমের দিকে আগায়। সেখানে গিয়ে দেখে সায়রা কান্না করতে করতে অগোছালো হয়ে ঘুমিয়ে আছে। চোখ এখনো ভেজা ভেজা রয়েছে। পাপড়িগুলোর মধ্যে মুক্তার মতো 2-1 ফোঁটা পানি চিকচিক করছে। সায়রাকে এমন ভাবে দেখে তার বেশ কষ্ট হচ্ছে বুকের ভেতরে, চিনচিন করে ব্যথাও করছে। কিন্তু সায়রার বিশ্বাসঘাতকতার পর থেকে তাকে মেনেও নিতে পারছে না। সায়রাকে বেডে ঠিকভাবে শুইয়ে দিয়ে তার মুখের কাছে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগে, আজ যদি তুই ওইসব না করতি তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো। আজকের দিনটা অন্যরকম হতো, যেখানে শুধুই ভালোবাসা থাকতো। সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। চারদিক ঘুরে দেখতে থাকি, বুঝতে চেষ্টা করি আমি কোথায়, আর এটা কার রুম। পরক্ষণে আমার মনে পড়ে আমার বিয়ে হয়ে গিয়েছে আরুষের সাথে। আমি এখন আরুষের রুমেই। আমি চারদিক চোখ বুলিয়ে আরুষকে খুঁজতে থাকি, কিন্তু না, সে রুমে কোথাও নেই। আমি ব্যাগ থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম, তারপর ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এইদিকে আরুষ সকালবেলায় বাইরে চলে যায়। আর কিছুটা সময় এখন একা থাকতে ইচ্ছে করছে, তাই পার্কে হাঁটতে চলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পরে সে বাসায় চলে আসে। বাসায় এসে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সায়রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে। পরনে পিঙ্ক কালারের শাড়ি, পেছনে তার মেদহীন পিঠ দেখা যাচ্ছে। পিঠে মুক্তোর মতো কালো তিলটা যেন এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। পিঠে মুক্তোর মতো পানি চিকচিক করছে, তার মাঝেই এক কালো তিলটা যেন এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। তিলটা বেশ টানছে আরুষকে। আরুষ আর কিছু না ভেবে সায়রাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ গোজে। হঠাৎ পেছন থেকে কেউ আমার শাড়ির ভাঁজের মধ্যে আমার কোমর জড়িয়ে ধরতেই ভয়ে আমি লাফিয়ে উঠি। তাড়াতাড়ি আয়নাতে তাকিয়ে দেখি আরুষ আমায় জড়িয়ে ধরেছে। এতে আমি স্বস্তির নিঃশ্বাস নিই। আরুষের স্পর্শ আস্তে আস্তে গভীর হতে থাকে। আরুষ সায়রার কাঁধে নিচে ঠোঁট ছোঁয়াতে থাকে। নিজের মধ্যে এক অস্থিরতা কাজ করছে, কেননা আরুষের এভাবে তাকে জড়িয়ে ধরাটা সায়রার কাছে এক অস্থিরতা তৈরি করেছে।
আরুষের স্পর্শগুলো সায়রার ভিতর এক তোলপাড় শুরু করে দিয়েছে। আরুষের ঠোঁটটার স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লাগছে। আরুষের স্পর্শ যতটা গভীর হচ্ছে, সায়রার অস্থিরতা ঠিক ততটাই বাড়ছে। আমি বড় বড় শ্বাস নিচ্ছি। হঠাৎ আরুষ আমায় নিজের দিকে ঘুরিয়ে নেয়। নিজের দিকে ঘুরিয়ে দেখে আমি চোখ বুজে ফেলি। বেশ কিছু সময় সে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে চলে যায়। আমি হাঁ হয়ে আরুষের এমন ব্যবহারের দিকে তাকিয়ে থাকি। হয়তো আরুষ আমার সাথে রেগে আমায় দূরে সরিয়ে দিয়েছে, আবার হয়তো বুকে জমে থাকা এত সময়ের অভিমানের কারণেও কাছে টানতে পারেনি। আরুষ নিজে থেকে আমাকে কাছে টেনে আবার নিজেই আমাকে এভাবে দূরে সরিয়ে দেয়াতে আমি বেশ অপমান বোধ করি। কিন্তু তারপরেও আরুষের পরিস্থিতিটা বুঝতে পেরে তা আমি স্বাভাবিকভাবে নিই, কারণ দোষটা আমারই ছিল। সে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে আরুষকে। আরুষের সায়রার প্রতি এই রাগ, অভিমান, জেদ করাটা জায়েজ আছে, কারণ সে খুব বেশি অন্যায় করেছে আরুষের সাথে। তাকে সত্যি থেকে আড়াল করেছে, কিন্তু তাকে কখনো ঠকাতে চায়নি। পরিস্থিতিটা এমন ছিল যে সায়রাকে সব বাধ্য হয়ে করতে হয়েছে। সায়রা যে সব করতে বাধ্য ছিল। আমি বাইরে গিয়ে দেখি সকলে একসাথে জড়ো হয়ে বসে আছে। কালকে রিসেপশন, তাই অনেক কাজ পড়ে আছে। সকলেই নিজের কাজ বুঝে নিচ্ছে। আমি সামনে গিয়ে বড়দের সালাম করি, সকলের সাথে ভাব বিনিময় করি। একটু পর আরুষ আসলে সবাই একসাথে খেতে বসে যাই। আরস, কাল কিন্তু রিসেপশন, তোর যদি কাউকে দাওয়াত দেওয়ার থাকে তাহলে দিয়ে দিস। আর শুন, ডেকোরেশনের দিকটা তোকে দেখতে হবে, বুঝছিস? আর সায়রা মা, খাওয়া শেষে তুমি আমার রুমে এসে কালকের জন্য শাড়ি আর গহনা নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে খালামণি। এখন না খালামণি ডাকবি? না মানে? কোনো মানে না, এখন থেকে মা বলে ডাকবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অতঃপর সকলের খাওয়া শেষে যে যার কাজে চলে যায়। আয়ুষ কি কাজে যেন বাইরে চলে যায়। সায়রা চলে যায় তার মায়ের রুমে। কতক্ষণ মায়ের সাথে কথা বলে শাড়ি আর গহনাগুলো নিয়ে রুমে আসে। রুমে এসে সব গুছিয়ে আবার বাইরে সকলের সাথে বসে। সকলের কিছু না কিছু জিজ্ঞেস করছে। সায়রাও হাসি মুখে উত্তর দিচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরেই আরুষ বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। আমি বাইরে মার সাথে বসে কথা বলছি আর মার সাথে টুকটাক কাজ করছি। রাতে সকলের খাবার শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখি আরুষ মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে শুয়ে আছে। আরুষকে দেখেই বোঝা যায় তার এখন প্রচন্ড মাথা ব্যথা করছে। তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য কফি বানিয়ে নিই। আরুষ আবার আমার হাতে কফি অনেক পছন্দ করে, কিন্তু দীর্ঘ 1 বছর যে তাকে আমি আমার হাতের কফি খাওয়াতে পারিনি। তাই আজ অনেক ভালো করে কফি বানিয়ে নিয়ে গেলাম তার জন্য। রুমে এসে তার সামনে কফি ধরে বলি, কফিটা খেয়ে না, মাথা ব্যথা চলে যাবে। আরুষ চোখ খুলে একবার সায়রার দিকে তাকালো, তারপর আরেকবার কফির দিকে তাকালো। তাকে দেখে বোঝা যাচ্ছে সে বেশ অবাক। সায়রা যে এখনো তার হাব ভাব বুঝে তা হয়তো আরুষ মেনে নিতে পারছে না। সায়রা তাই বলে, আমাকে পরে দেখো, সারা জীবনেই তো তোমার পাশে আছি, যখন ইচ্ছে তখন দেখো। আপাতত কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তা দেখে আরুষ বাঁকা হেসে বলে, আমায় আবার মারার প্ল্যান করিসনি তো রোহানের সাথে মিলে? তোদের তো আমার ভরসা নেই, যখন তখন পিছন দিক দিয়ে আঘাত করতে পারোস। তুমি ভুল বুঝে এমন কিছুই না, আমাকে বলে সুযোগ তো দাও। কি বলবি? হ্যাঁ কি বলবি শুনি? কিভাবে তুই আর রোহান মিলে আমায় ধোকা দিলি? কিভাবে আমায় ঠকালি? আহা, তুমি আমার কথা তো শোনো। প্লিজ সাইরা, স্টপ ইট। আর কত নাটক করবি তুই? হ্যাঁ বল, তোর এই নাটক দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত। আমি আর নিতে পারছি না, প্লিজ আমায় কিছু সময় একা থাকতে দে। সায়রা আর কিছু না বলে চোখের পানি ফেলতে ফেলতে বারান্দায় চলে যায়। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি হতো আমার কথাটা শুনলে? খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? একটা বার সুযোগ দিয়েই দেখতে, শুনতে আমি কি বলতে চাই। এইভাবে আর কতদিন তুমি আমায় ভুল বুঝে থাকবে? তোমার এই রাগ অভিমান যে আমি নিতে পারছি না, কিন্তু যত যাই হোক আমি হাল ছাড়বো না। তোমায় আমি সত্যিটা জানিয়েই ছাড়বো।
এর প্রায় অনেকক্ষণ পর সাইরা রুমে আসে। এসে দেখে আরো সেই আগের মতোই চোখ বুজে শুয়ে আছে। সাইরা কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে আরুষের পাশ থেকে গিয়ে একটা বালিশ নিয়ে সোফার দিকে পা বাড়ায় ঘুমানোর জন্য। এমন সময় হঠাৎ পেছন থেকে আরুষের গভীর কণ্ঠে থেমে যায়। আরুষ আগের মতোই এক অবস্থায় থেকে বলতে থাকে, চুপচাপ এখানে আমার পাশে এসে শুয়ে পড়। এখানে কোনো মুভি চলছে না যে হিরোইনদের মতো সোফায় গিয়ে ঘুমাবি, আর আমি এসে তোকে কোলে করে নিয়ে এসে বেডে শুয়াবো। আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেডের এক কোণায় আরুষের থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ি। একটু আগের ব্যাপারটা নিয়ে এমনিতেই আরুষ হয়তো আমার উপর বেশ রেগে আছে। এখন যদি টাচ লাগে তাহলে হয়তো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। কিন্তু আমায় অবাক করে আরুষ বলে ওঠে, আমি বাঘ না ভাল্লুক যে তুই আমার এত দূরে গিয়ে শুয়ে আছিস কেন? একটু হলেই তো পড়ে যাবি, পড়ে কোমর ভেঙে গেলে তখন আবার আমায় জ্বালাবি। যত সব, ঠিক হয়ে ঘুমা। আমি আরুষের কথায় মুচকি হেসে ঠিক মতোই শুই, কারণ আমি জানি আরুষের মনে এখনো আমার জন্য ভালোবাসা রয়েছে। তা হয়তো অভিমান আর রাগের পেছনে চাপা পড়ে আছে, যা মাঝে মাঝে আরুষ নিজের অজান্তেই প্রকাশ করে দেয়। সে চাওয়ার পরও নিজের ভালোবাসাটা আড়াল করতে পারে না। আজ শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছিল, তাই বেশ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। সাইরা ঘুমিয়ে যেতে আরুষ তার কাছে এসে বেশ কিছু সময় দেখতে লাগে। তারপর সাইরাকে নিজের বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে ধরে। সাইরাও ঘুমের ঘোরে আরুষের সাথে গভীরভাবে মিশে যায়। কেন জানি নিজের মধ্যে এক শান্তি লাগছিল। হয়তো এত সময় ধরে এমনই একটা আশ্রয় খুঁজছিল সে। এতক্ষণ যেন সাইরার চোখে ঘুম আসছিল না, কিন্তু এখন মনের মধ্যে এক প্রশান্তি কাজ করছে। সে যতই সাইরার উপর রাগ দেখাক, অভিমান করুক, যতই ওর থেকে দূরে পালাক, খারাপ ব্যবহার করুক, দিন শেষে তো ভালো তো তাকেই বাসে। আজ সকাল থেকেই সকলের মাঝে তোড়জোড় লেগে আছে, কেননা আজ রিসেপশন বলে কথা। সকলেই এই কাজ ওই কাজ করেই চলেছে। আরুষও সকাল থেকে কাজে লেগেছে। আজ আমার সাথে তার সকাল থেকে দেখা মেলেনি। আমি অনেকবার উকি ঝুঁকি করেছি যদি তার দেখা মেলে এই ভেবে, কিন্তু আমার ভাগ্য তার ছায়ারও দেখা মিলল না। এদিকে দুপুরে মেকআপ আর্টিস্ট চলে আসে, এসে আমাকে রেডি করতে শুরু করে সন্ধ্যার জন্য। বিকেল হতে হতেই সাইরাকে পুরোপুরি রেডি করে তারা চলে যায়। বিকেলে আরুষ নিজের রুমে আসে রেডি হতে। সকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত ছিল কাজে। হঠাৎ রুমে ঢুকে বেডের কাছে সাইরার দিকে চোখ যেতেই থমকিয়ে যায়। আমি নিজের আঁচল আর কুচি সামলাতে ব্যস্ত। কিছুতেই কুচিগুলো ঠিক করতে পারছিলাম না। পরনে ডার্ক ব্রাউন কালারের শাড়ি, আর তার মধ্যে সাদা পাথরের কাজ। অসম্ভব সুন্দর শাড়িটা, তার সাথে হেভি মেকআপ আর ম্যাচিং অর্নামেন্টস। চুলগুলো কার্ল করে একপাশে রাখা। আরুষ মুগ্ধ হয়ে সাইরাকে দেখেই চলেছে। পরে সাইরার কাছে এসে সাইরার কুচিগুলো ঠিক করে দিতে থাকে আর বলে, যা সামলাতে পারিস না তা পরিস কেন? রিসেপশনে শাড়ি পরবো না তো কি পরবো? মুখের উপর তর্ক করা আমি একদম পছন্দ করি না, তা তুই ভালো করে জানিস। সে যাই হোক, তুই শাড়ি সামলাতে পারবি কিনা তা বল। পরে স্টেজে গিয়ে দেখা যাবে সকলের সামনে শাড়ি খুলে পড়ে গেছে, তখন তো আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আমি মুখ ছোট করে বলি, না পারবো। আর কিছু না বলে কুচি ঠিক করে কাভার থেকে স্যুট বের করে ওয়াশরুমে চলে যাই। সন্ধ্যায় আমাকে হলে নেওয়া হয়। চারদিকে অনেক মানুষ ঘেরা, সবাই আমার অচেনা। আরুষের মা সবাইকে আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আমি সকলের সাথে কুশল বিনিময় করছি আর ফাঁকে ফাঁকে আরুষকে দেখছি। আজ চোখ দুটো যেন আরুষের উপর থেকে সরতেই চাইছে না, কেননা আজ ওকে বেশ হ্যান্ডসাম লাগছে। তার পরনে ব্ল্যাক স্যুট অ্যান্ড প্যান্ট, ভেতরে ডার্ক ব্রাউন কালারের শার্ট, চুলগুলো স্পাইক করা, তাও কিছু আবদ্ধ চুল কপালের সামনে এসে পড়েছে। হাতে ব্ল্যাক কালারের ব্র্যান্ডেড ওয়াচ, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। আমি যখন তাকে দেখতে ব্যস্ত তখন কেউ আমার নাম ধরে ডাকে। আমি সামনে তাকিয়ে দেখি আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে স্টেজ থেকে নেমে গিয়ে তাদের জড়িয়ে ধরি। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার শাশুড়ি মা এসে তাদের নিয়ে যায়। আমিও ঘুরে যেই স্টেজে যেতে নিব, তখনই একজন উৎকর্ষ কণ্ঠে থেমে যাই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি পিছে ঘুরে দেখি রুহান। তাকে দেখে কিছুটা ভয় হলেও পরক্ষণে নিজেকে সামলে নিই। সে আমার কাছে এসে বলে,
ভালোই তো আছো তাহলে। খারাপ থাকার কথা বুঝি? কতদিনই বা ভালো থাকবে শুনি? আমি ভালো করে জানি আরুষ তোমাকে কেন বিয়ে করেছে, তাই এত ভালো থাকার অভিনয় করে লাভ নেই। কে বলেছে আমি অভিনয় করছি? কেননা ও যে আমার পাশে আছে। হাসালে, ও তোমার পাশে থেকে ও পাশে নেই তা তুমি জানো, আর আমিও। কেননা ওর মনে তোমার জন্য যে বিষ আছে তা কোনোদিনও কমবে না। ও কখনোই তোমায় আপন করে নিবে না। সায়রা মুচকি হেসে বলে, ভালোবাসা বলতে একটা জিনিস আছে যার জোর কিনা অনেক বেশি, আর সেই জোরেই আমি আজ আরুষের বউ। এই সকল বিষ সেই ভালোবাসার কাছে হার মানতে বাধ্য। আমার ভাগ্য যে আরুষের সাথে জড়িত তা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না, কেননা এর প্রমাণ তুমি নিজেই। আমিও দেখবো এই ভালোবাসার জোর কতদিন চলে। তোমাদের তো আমি কোনোদিনও এক হতে দিব না। সায়রা আবার আরেক গাল হেসে বলে, এই বলে আমি স্টেজে উঠে বসি আর পেছনে তাকাই না। যদি তাকাতাম তাহলে হয়তো রুহানের সেই বৈশাচিক হাসিটা দেখতে পারতাম। এইদিকে আরুষর কিছু রিলেটিভের সাথে কথা বলছিল। হঠাৎ তার সায়রার কথা মনে পড়তেই সে সায়রাকে খুঁজতে থাকে। অতঃপর চোখ যায় স্টেজের সামনে বধূ সাজে সায়রার দিকে। কার সাথে যেন কথা বলছে। ভালো মতো দেখতেই বুঝে যায় রুহানের সাথে কথা বলছে, তাও আবার মুচকি হেসে। তা দেখে আরুষের মাথায় রক্ত উঠে যায়। সে সায়রাকে রুহানের সাথে একদম সহ্য করতে পারছে না। সে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সায়রা সরে যেতেই রুহানের নজর আরুষের দিকে পড়ে, আর সে আরুষের চেহারা দেখে বোঝে যে আরুষ বেশ রেগে আছে। আর কেন তা রুহানের অজানা নয়। তাই তো সে এক পৈশাচিক হাসি দেয়। রুহান এবার ধীর পায়ে আরুষের দিকে যায়, তারপর আগুনে ঘি ঢালার কাজ শুরু করে দেয়। দেখলি তো তোর বউ আমায় দেখে কথা বলার জন্য কিভাবে স্টেজ থেকে নেমে আসলো। কোনো কিছু চিন্তা করলো না। বলি কি, নিজের ওয়াইফকে একটু দেখে রাখিস, কখন ফুট করে আবার কাছে চলে আসে তা তো বলা যায় না। যে একবার তোকে আমার জন্য ছাড়তে পারে সে দ্বিতীয়বারও তোকে ছাড়তে পারে। বা একটু দেখে রাখিস, বুঝলি? আরুষ এইবার রাগে দাঁতে দাঁত চেপে বলে, তার টেনশন তোকে করতে হবে না। তুই আপাতত তোর টেনশন কর। আর আমি তোর বন্ধু নই যে তুই আমার সাথে এইভাবে কথা বলবি। আমি তোর অফিসের 60% শেয়ারের মালিক, মানে তোর বস। সো বি ইন ইয়োর লিমিটস। ঠিক আছে বস, এটা আপনার লাইফ, আপনিই বুঝবেন। কিন্তু আগে থাকতে সাবধান তো অবলম্বন করা ভালো। বাকি আপনার ইচ্ছা। আর হ্যাঁ, বিয়ের জন্য শুভকামনা রইল। আমার এখন কাজ আছে, আমি তাহলে এখন আসি। বলেই এক মুচকি হাসি দেয় রুহান, যা দেখে আরুষের গা জ্বলে যায়। কিন্তু এখন ফাংশন চলছে বলে কিছু করতেও পারছে না। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এইদিকে রুহান বেরিয়ে এসে এক প্রশান্তির শ্বাস নেয়। আগুন তো আমি লাগিয়ে দিয়েছি, এখন শুধু দেখা বাকি, এতে কে কতটুকু জলে পড়ে। তুই কোনোদিনও জানবি না আরুষ, আসল সত্যিটা কি। সেই দিন তুই সামনে ছিলি বলে কিছু বলতে পারিনি, কিন্তু এখন তোর সামনেই সব করব। কিন্তু তুই কিছুই বুঝতে পারবি না। আমাকে অপমান করার ফল তুই পাবি, তাও খুব জলদি। প্রায় 30 মিনিট আগে বাসায় এসে পৌঁছেছি আমরা। আরুষ কিছু না বলেই ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে এসে ছাদে চলে যাই। আজ যেভাবেই হোক আরুষকে সত্যিটা জানাতেই হবে। আরুষ ছাদের এক কোণারে গিয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় এখন খালি রুহানের সেই কথাগুলোই ঘুরঘুর করছে। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় পিছন থেকে কেউ আরুষকে জড়িয়ে ধরে। আরুষ জানে কে সে পিছনে না ঘুরেই উপলব্ধি করতে পারে এটা সায়রা। কিন্তু তার মাথায় সে এখন রাগ ভর করেছে। সে এক ঝাড়ি দিয়ে সরিয়ে দেয় সায়রাকে। সায়রা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগে, আরুষ আমার কথাটা শোনো, আমি সব খুলে বলছি আমি কেন এমন করেছি। আমাকে একটা সুযোগ দাও প্লিজ, আমি যে এইসব করতে বাধ্য ছিলাম। আরুষ রেগে সায়রার বাহু আরো শক্ত করে বলতে লাগে, চাই না শুনতে তোর কথা। তুই একটা মিথ্যাবাদী। তুই শুধু মানুষকে ঠকাতে পারিস আর মানুষের ভালোবাসা নিয়ে খেলতে পারিস। আমি চাই না কিছু শুনতে। বলেই সায়রাকে জোরে ধাক্কা দিয়ে পিছনে ঘুরে যায় সায়রা। নিচে পড়ে যায় আর তার হাত এক পাথরের উপর গিয়ে পড়ে। হাতে পাথরগুলো গিয়ে রক্ত পড়া শুরু হয়। সায়রা ব্যথায় কোঁকড়িয়ে ওঠে। সেখানে বসে হাত ধরে মুখ ঠোঁট দিয়ে চেপে ধরে কান্না করতে লাগে। আরুষ যেন কিছু সময় ধরে কোনো সারা শব্দ না পেয়ে পিছনে ঘুরে দেখে সায়রা হাত ধরে কান্না করছে। তার হাত থেকে রক্ত ঝরছে। তা দেখে আরুষ তাড়াতাড়ি করে সায়রার কাছে যেয়ে তাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে যায় আর বেডে বসিয়ে পাগলের মতো করে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগে।
তা খুঁজে এনে সায়রার সামনে বসে নিচে বসে তার হাত ধরে সেখানে ঔষধ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। তার চোখে মুখে বেশ অস্থিরতা, যেন কষ্টটা সায়রা না আরুষ নিজে পাচ্ছে, আর বারবার বলছে, সরি, আমি ইচ্ছে করে করিনি, খুব লেগে গেছে, কষ্ট হচ্ছে খুব, সরি, আমি তোকে আঘাত করতে চাইনি, রাগের বশে এমন করে ফেলেছি। ইস, কত রক্ত পড়ছে, তুই চিন্তা করিস না, এখনই রক্ত পড়া অফ হয়ে যাবে। সায়রা অবাক চোখে তাকিয়ে আছে। এ তার কেমন ভালোবাসা! একটু আগে যাকে সহ্য করতে পারছিল না, আর এখন তার কষ্ট দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছে তার কষ্ট কমাতে। আরিশ বারবার নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে সায়রার হাতে আর সরি বলছে। সায়রা কিছু না বলে আরুষকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে আর কান্না করতে থাকে। আরুষও তাকে আলগাভাবে জড়িয়ে ধরে। তারপর আরুষ সায়রার মুখ উঁচু করে নিজের ঠোঁট দিয়ে সায়রার চোখের পানি শুষে নেয়। পরে ওর ঠোঁট দুটোতে নিজের ঠোঁট ছোঁয়ায়। সায়রা কেঁপে ওঠে। আরুষ কিছুটা পর সরে এসে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। সায়রাও পরম আয়েসে আরুষের বুকে মুখ লুকায়। সূর্যের মিষ্টি আলো সায়রার উপর পড়তেই সায়রার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে পাশে ঘুরে দেখে আরুষকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে শুয়ে আছে। ঠোঁটগুলো একদম বাচ্চাদের মতো উল্টিয়ে রেখেছে। ওর সিল্কি চুলগুলো অগোছালো হয়ে কপালের সামনে এসে পড়েছে। সায়রার বড্ড ইচ্ছে হচ্ছে এই চুলগুলো নিয়ে খেলতে, তাই সে এক হাত দিয়ে আরুষের চুলগুলো আরেকটু অগোছালো করে দেয়। এতে আরুষ কিছুটা নড়ে ওঠে আর ঘুমের ঘোরে সায়রাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে। সায়রা তা দেখে মুচকি হাসে আর কালকের কথা মনে করতে থাকে। কাল আরুষ সায়রাকে একেবারে জন্য নিজের করে নিয়েছে, ওকে আপন করে নিয়েছে। সায়রা কাল পুরোপুরি ভাবে আরুষের হয়ে গিয়েছে। এখন সায়রা আর আরুষ এক। আরুষ সায়রাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে। এসব ভাবতেই সায়রা লজ্জায় আরুষের উন্মুক্ত বুকে মুখ লুকায়। এর মধ্যে আরুষ নড়ে ওঠে। তা দেখে সায়রা বলে, গুড মর্নিং মিস্টার ডাফার। গুড মর্নিং মিস বুচি। সায়রা এবার মুচকি হেসে বলে, থ্যাংক ইউ আমাকে আপন করে নেওয়ার জন্য, আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করার জন্য, সব ভুলে নতুনভাবে সম্পর্কটাকে নাম দেওয়ার জন্য, আমাকে নিজের করার জন্য। এই কথা শুনে আকাশ শব্দ করে হাসতে লাগে। সায়রা আকাশের এমন হাসির পিছনের কারণ খুঁজতে পায় না। সে তো কোনো মজার কথা বলেনি, তাহলে আরুষ হাসছে কেন? সে আরুষের দিকে ভ্রু কুচকিয়ে তাকিয়ে থাকে। আরুষ নিজের হাসি থামিয়ে বলতে থাকে, সিরিয়াসলি সায়রা, তোর মনে হয় আমি তোকে আপন করে নিয়েছি? বলেই আবার আগের মতো জোরে জোরে হাসতে লাগে। সায়রা আরুষের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরুষ আবার বলতে লাগে, আমাদের মধ্যে কাল রাতে যা হয়েছে তা শুধুই একটা নাটক ছিল। কাল আমি যা করেছি শুধু তোকে নিজের কাছে রাখার জন্য, এর চেয়ে বেশি আর কিছুই না। সায়রা কাঁপা কাঁপা গলায় বলতে লাগে, মানে? আরুষ সায়রার গালে হাত রেখে বলতে লাগে, আমি তোকে নিজের সাথে বেঁধে রাখতে কাল তোকে আপন করে নিয়েছি, যাতে তুই আমাকে ছাড়া চিন্তাও না করতে পারোস, সারা জীবনের জন্য আমার কাছে বন্দি থাকোস, আর ওই রোহানের কাছে না যেতে পারোস। তুই কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? না, কখনো না। আমি কিছু বলিনি। আমি আমার প্রতিশোধ নিব। যতটা কষ্ট তুই আমাকে দিয়েছিস ততটাই কষ্ট এবার তুই পাবি। এইসব বলেই আরুষ বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায়, আর সায়রা থম মেরে সেখানেই বসে থাকে। আরুষ এসব কি বলছে? কাল রাতে সবকিছু মিথ্যা ছিল। কাল রাতে তার চোখে আমার জন্য ভালোবাসা মিথ্যা ছিল। শুধু আমাকে আটকানোর জন্য এসব করছে, যাতে আমি তাকে ছেড়ে না যাই। এসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। একসময় সে ডুকরে কেঁদে ওঠে। সে আরুষের কাছ থেকে এমন কিছু কখনোই আশা করেনি। সে ভাবতেও পারছে না আরুষ এমন কিছু করতে পারে। সায়রা এবার বালিশে মুখ গুজে কাঁদতে লাগে। সেদিন আমি আর আরুষের সামনে যাইনি, সারাদিন শাশুড়ির রুমেই কাটিয়েছি। আরুষ অনেকবার উকি ঝুঁকি পেরেছে আমায় এক নজর দেখার জন্য, কিন্তু আমি তার সামনে ধরা দিইনি। দেব বাই কেন? সে আমাকে বিন্দু মাত্র ভালোবাসে না, আমায় তার স্ত্রী হওয়ার অধিকার দেয় না। তার সামনে কোন অধিকার নিয়ে যাবো আমি? পুরো দিন এমন লুকোচুরিতেই কেটে যায়। রাত প্রায় 12টা বাজে। এতক্ষণে তো আরুষের ঘুমিয়ে যাওয়ার কথা, তাই আমিও কিছু না ভেবে রুমে ঢুকে যাই। যেই রুমে ঢুকেছি, কেউ ঝড়ের গতিতে এসে আমার দরজার সাথে চেপে ধরে। ঘটনাটা এত দ্রুত হয় আমি কিছুটা কেঁপে উঠি, কিন্তু সামনে থাকা মানুষটিকে দেখে আমি রীতিমতো ভয়ে কাঁপতে থাকি। সামনে আরুষ আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। চোখ মুখ ভীষণ লাল, বোঝাই যাচ্ছে প্রচন্ড রেগে আছে।
কিন্তু আমি তার রেগে থাকার কারণ খুঁজে পাচ্ছিলাম না। সারাদিন কই ছিলি? হ্যাঁ, কতবার ডেকেছি, কানে যায়নি? কেন রেখেছিলেন? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করি। তা দেখে আর থমথমে খেয়ে যায়। সে এখন কি বলবে, কেন ডেকেছিল সে সায়রাকে? আরুষের এমন থমথমে অবস্থা দেখে বলে, কি মনে করেছিলে এই বাড়ি ছেড়ে চলে গেছি, নাকি চলে যাব ভেবেছিলে? আচ্ছা, কাল রাতে তো তুমি আমাকে আপন করে নিয়েছিলে শুধুই তোমার কাছে বন্দি করে রাখার জন্য, যাতে তুমি আমার উপর নিজের প্রতিশোধটা নিতে পারো, তাই তো? চিন্তা করো না, আমিও এ বাড়ি ছেড়ে যাচ্ছি না। তুমি আরামসে আমার উপর তোমার প্রতিশোধ নিতে পারবে। সায়রার এমন কথা আরুষের বেশ রাগ হয়। রাগের বশে সায়রাকে না আঘাত করে বসে, তাই সে সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। আর সায়রা সেখানে মাটিতে বসে হাঁটু গেড়ে মুখ গুজে কাঁদতে থাকে। এইদিকে ছাদে আরুষ ছাদের মাঝ বরাবর এক কার্পেটের উপর মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে। আকাশটা আজ মেঘলা, কালো মেঘ জমে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে। আজ আকাশটার সাথে নিচের অনেক মিল পাচ্ছে সে, কেননা তার মনের মধ্যেও যেমন কালো মেঘ জমে আছে। কিন্তু সেই কালো মেঘ দূর করতে যে সে বৃষ্টি হয়ে নামে আসবে, কিন্তু তার মনের মেঘগুলো বৃষ্টি হয়ে নামতে পারে না। আজ সেই 2 বছর আগের কথা মনে পড়ছে তার, যখন সায়রা আর ওর সম্পর্ক ভালোবাসায় পূর্ণ ছিল, যেখানে ছিল দুষ্টু মিষ্টি খুনসুটি আর অফুরন্ত ভালোবাসা। এসব ভাবতে ভাবতে আরুষ ডুব দেয় সেই 2 বছর আগের স্মৃতিগুলোতে। ছোটবেলা থেকেই আরুষ বেশ রাগী আর জেদি টাইপের ছেলে ছিল, আর একঘেয়ে। সবার সাথে বেশি কথা বলতো না, বেশিরভাগ নিচের রুমেই থাকতো। আরুষ পড়ালেখায় বেশ ভালোই, অলওয়েজ টপ করতো, তাই সে সকলের কাছেই প্রিয় ছিল। এর মধ্যে সায়রা হয়। সায়রা হচ্ছে ওর খালার মেয়ে। আরুষের এখনো মনে আছে ও যখন সায়রাকে দেখতে যায় আর ওর হাত ধরে সায়রা খপ করে ওর হাত ধরে ফেলে। আরুষের তখন কেমন যেন এক অনুভূতি হয়েছিল। তখন থেকেই আরুষ সব সময় সায়রার সাথেই থাকতো। আরুষ প্রতিদিন সায়রার কাছে আসতে চায়, তো বলে তারা নিচের বাসা শিফট করে, সায়রাদের এলাকায় এসে পড়ে, যাতে যখন তখন আসা যাওয়া করতে পারে। আরুষ সব সময় সায়রাকে আগলে রাখত। সায়রারা আর্থিক দিক দিয়ে আরুষের পরিবার থেকে ভালো ছিল, কিন্তু তাতে তারা কোনো সময় মেলভাব করেনি। এইভাবে দেখতে দেখতে সায়রা আর আরুষ বেড়ে ওঠে। সায়রাও ছোট থেকে আরুষের জন্য পাগল ছিল, সব কিছু তাকে আরুষ ভাই চাই মানে চাই। আর আরুষেরও সায়রাকে ছাড়া চলেই না। সায়রা যত বড় হতে থাকে তখন বুঝতে পারে যে সে আরুষকে ছাড়া অচল। আরুষের তার এক আলাদা অনুভূতি, যা আর যাই হোক ভাই বোনের সম্পর্ক থেকে অনেক উপরে, কিন্তু এই অনুভূতির নাম কি তা জানা নেই। এইভাবে দেখতে দেখতে যখন সায়রা ক্লাস 10-এ পড়ে, তখন একদিন বাসায় আসার সময় সায়রা দেখে আরুষের সাথে একটা মেয়ে খুব হাসাহাসি আর ঢলাঢুলি করে কথা বলছে। তা দেখে সায়রার মাথা গরম হয়ে যায়। তখন সে গিয়ে ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দেয়। তা দেখে আরুষের ওই মেয়েটি অনেকটাই অবাক ছিল। আরুষ এইরকম অসভ্যতা দেখে সায়রাকে এক থাপ্পড় দেয়। সায়রা ফ্যাল করে আরুষের দিকে তাকিয়েছিল। আরুষ কিছু জিজ্ঞেস করার আগেই সে সেখান থেকে দৌড়ে বাসে চলে যায়। সেই দিন থেকে প্রায় 1 সপ্তাহ সায়রা বাসা থেকে বের হয়নি, কেননা এই প্রথম আরুষ তাকে মেরেছে, তাও আবার অন্য এক মেয়ের জন্য। সায়রা তা মানতে পারছিল না, তাই রাগে কষ্টে সে আরুষ থেকে দূরে থেকেছে। আরুষ ওদের বাসায় গেলেও সায়রা ওর সামনে আসেনি। একদিন ছাদে সায়রা দাঁড়িয়েছিল, তখন আরুষ এসে খপ করে হাত ধরে বলে, কি সমস্যা? কি কই কি সমস্যা ভাইয়া? সমস্যা না হলে আমার সামনে আসিস না কেন? বাসা থেকেও তো বের হোস না। ভালো লাগে না তাই। এই বলে নিচের হাত ছাড়িয়ে নেয়। আরুষ প্রায় অবাক ছিল, কেননা সায়রা কোনো সময় ওর সাথে এমন বিহেভ করেনি। তোর কি হয়েছে? কোথায় কি হয়েছে? কিছু হয়নি, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। ইগনোর করছিস? সায়রা এক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমি ইগনোর করার কে? দেখ, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু তুই যে এমন অসভ্যতা করবি আমি বুঝিনি। তুই রিনাকে অকারণে ধাক্কা দিলি, তাই আমার রাগ উঠে যায়, আর তাই থাপ্পড় দিয়ে বসি। সরি, আমার এমন করা উচিত হয়নি। তাহলে তো আমার তোমাকে 20টা থাপ্পড় দেওয়া উচিত, তাই না? মানে? তুমি যেমন একটা মেয়ের সাথে কথা বলেছিলে, তাতে আমার সাথেও তো অনেক ছেলে কথা বলতে আসে, কিন্তু তুমি কি করো? তাদের মারা শুরু করো আর থ্রেট দাও যাতে আমার সামনে না আসে।
আর আমার থেকে যেন 100 হাত দূরে থাকে। আর সেই জায়গায় আমি তো জাস্ট একটা ধাক্কা মেরেছিলাম, আর তাতে তুমি আমায় থাপ্পড় মারলে। তাহলে আমারও তো থাপ্পড় মারা উচিত তোমায়, তাই না? দেখ, তোর কথা আমার কথা একটা। কেন এক না? আমি মেয়ে বলে নাকি তুমি ছেলে বলে? তুমি চাইলে 100টা মেয়ের সাথে কথা বলতে পারবে, আর আমি না? কেন, আমার বুঝি কষ্ট হয় না তোমায় অন্য মেয়ের সাথে দেখলে? তোর কেন কষ্ট হবে? তুমি বুঝো না। না, বুঝি না। বল, কেন কষ্ট হয় তোর? ভালোবাসি তাই। হ্যাঁ আরুষ ভাই, তোমাকে আমি অনেক ভালোবাসি। সহ্য হয় না আমার তোমার অন্য কারোর সাথে দেখলে। তুই আমায় ভালোবাসিস? হা হা হা, নাইস চোখ। এখনো পিচ্চি নাক টিপলে দুধ বের হবে, সে কিনা আমায় ভালোবাসে। কেন তুমি আমায় ভালোবাসো না? না, বাসি না। তোকে ভালোবাসতে যেন আমার বয়ে গেছে। তাহলে আমার জন্য তুমি অন্যের সাথে ঝগড়া করো কেন? আমাকে সবসময় নিজের চোখে চোখে রাখো কেন? তুই আমার বোন, আর বোনের হেফাজত করা আমার দায়িত্ব, তাই। আর কিছুই না? না। ঠিক আছে, আমিও দেখবো তুমি কতদিন আমার ভালোবাসা অস্বীকার করো। ও, দেখা যাবে। এই বলে সায়রা চলে যায়, আর আরুষ ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওর ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেও যে সায়রাকে নিজের থেকে বেশি ভালোবাসে, কিন্তু ও এখনো ছোট, ওকে এখন এইসবের সাথে জড়ানো ঠিক না। তাই আরুষ মানা করে দেয়, কেননা এতে ওর পড়ার ক্ষতি হবে। তার উপর দুনিয়ার কিচ্ছু বোঝে না, তাই আপাতত দূরে থাকাই বেটার। কিন্তু সায়রা তো নাচো বান্দা। সেদিনের পর থেকে সায়রা আরুষের পিছেই পড়ে আছে। উঠতে বসতে ওর শুধু একই কথা, ভালোবাসি ভালোবাসি। প্রথমে আরুষ এত গুরুত্ব না দিলেও সায়রার অত্যাচার বাড়তেই থাকে। যখন তখন ফোন দিয়ে বলা ভালোবাসি, রাস্তাঘাটের ফ্রেন্ডদের সামনেও বলে বসে। একবার তো সকলের সামনে আরুষকে গালে কিস করে বসে। ব্যাস, আরুষের ধৈর্যের সীমা পেরিয়ে যায় আর থাপ্পড় মেরে বসে, আর যা নয় তাই বলে দেয়। সেদিনের মতো সায়রা আর কিছু না বলে বাসায় চলে আসে। এরপর থেকে সায়রা আর আরুষকে জ্বালায় না, ফোন দেয় না, সামনেও আসে না, এমনকি এই পর্যন্ত কি কথাও বলে না। আরুষ বুঝতে পারছিল না সে কি করবে। সে তো সায়রার ভালোর জন্যই এইসব করছিল, কিন্তু এতে যে সায়রা দূরে সরে যাবে বোঝেনি। আরুষ সে সায়রাকে ছাড়া থাকতে পারছে না। সেই দিন সে ঠিক করে সে সায়রার সাথে কথা বলবে আর তাকে বোঝাবে। তাই সে সায়রার স্কুলে চলে যায়, কিন্তু স্কুলে গিয়ে সে যা দেখে তাতে থমকে যায়। সায়রা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে আর ওর হাত ধরছে। তাতে আরুষের মাথা গরম হয়ে যায়। সে সামনে এসেই ছেলেটাকে মারা শুরু করে। তা দেখে সায়রা থামাতে আসে, কিন্তু আরুষের থামার নামই নাই। অনেক পরে থেমে সায়রাকে টানতে টানতে নিয়ে যায়। তারপর রিকশায় করে এক পার্কে নিয়ে আসে। সায়রা এতক্ষণ চুপ থাকলেও তখন বলে ওঠে, কেন মারলে তুমি ওকে? ও কে ছিল, আর ওই তোর সাথে কি করছিল? ওই কে তার কৈফিয়ত আমি তোমায় দিব কেন? তুমি আমার কে? বাবা নাকি মা নাকি আপন ভাই? তুমি এর মধ্যে আমার কেউ না। তুমি শুধু আমার খালাতো ভাই, আর কিছু না। সো খালাতো ভাই ভাইয়ের মতো থাক। আমার উপর নিজের অধিকার দেখাতে আসবে না। আমার উপর তোমার কোনো অধিকার নেই। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি অ্যান্ড ফ্রম মাই লাইফ। আরো সেইবার রেগে সায়রার বাহু দুটো চেপে ধরে বলে, আমি তোর সব বুঝলি। তোর উপর শুধু আমার অধিকার, আর কারো না, বুঝলি? কিসের এত অধিকার দেখাচ্ছ? তুমি তো আমায় ভালোই বাসো না, তাহলে এত কিসের অধিকার তোমার? তাই বলছি আমার উপর তোমার কোনো অধিকার নেই। আমার অধিকার আছে, সব থেকে বেশি অধিকার আছে, কেননা আমি তোকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সায়রা এবার ছোট ছোট চোখ করে বলে, তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ বাসি, খুব বেশি ভালোবাসি। সেই ছোট থেকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আমি যে এতদিন বললাম তখন বলনি কেন? পরে আরো সব বলে ও কেন বলেনি। ওই ওর ভালোর জন্য এমন করছিল, আর এইটাই বলে যদি ওর সাথে প্রেম করতে চাই তাহলে ভালো মতো পড়াশোনা করতে হবে, কোনো হেলামি চলবে না। তাতে সায়রা বোঝে আর কথা দেয় যে সে মন দিয়ে পড়াশোনা করবে। এইভাবেই ওদের প্রেম শুরু হয়। ভালোই কাটছিল ওদের দিন। সায়রাও কলেজ শেষ করে ভার্সিটিতে ওঠে, আর আরুষ পড়ালেখা শেষ করে জব খুঁজতে থাকে। এর মধ্যে আরুষের এক ফ্রেন্ড হয় রোহান। রোহান আর আরুষ সেম ব্যাচ, এর জন্য রোহান আর আরুষ বেশ ভালোই ফ্রেন্ডশিপ হয়। প্রায় ওরা বাসায় আসতো। এর মধ্যে একদিন রোহানের চোখ যায় সায়রার দিকে। এক নজরেই ভালো লাগা কাজ করা শুরু করে। তারপর থেকে সে রোজ সায়রাকে ফলো করা শুরু করে, আর একদিন কিছুটা মিসবিহেভও করে, আর তা আরুষ জেনে যায়।
তারপর সে রুহানকে রাস্তায় সবার সামনে ইচ্ছে মতো মারে আর সেখানে ফ্রেন্ডশিপ শেষ করে দেয়। এভাবেই দিন যেতে থাকে। আরুষ প্রায় সেই ঘটনা ভুলেই যায়, কিন্তু কিছুদিন যাবৎ আরুষ খেয়াল করছিল যে সায়রা তাকে ইগনোর করছে। প্রথমে আরুষ পাত্তা দেয় না, মনে পড়ে পড়ার চাপে হয়তো এমন করছে, কিন্তু দিন দিন সায়রার অবহেলা বাড়তে থাকে। ফোন দিলে ফোন ধরে না, তেমন কথা বলে না, দেখা করে না, কোনো খোঁজ নেয় না। আরুষও কিছু বুঝতে পারছিল না। তার উপর আরুষ একটা কাজে অনেক বিজি ছিল, তাই সেও এত খোঁজ নিতে পারছিল না। সেই দিন আরুষ অনেক খুশি ছিল, কেননা সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। তার জন্য ইন্টার্নশিপের জন্য বিদেশ যেতে হবে। নিউজটা পাওয়ার সাথে সাথে তা সে সায়রাকে জানাতে চায়। সায়রার ভার্সিটিতে এসে সে সায়রাকে খুঁজতে থাকে আর পেয়েও যায়, কিন্তু যা দেখে তাতে মাথায় রক্ত উঠে যায়। সে দেখে সায়রা রুহানের সাথে একদম ক্লোজলি বসে আছে আর রুহানের কাঁধে মাথা রেখে বসে আছে, আর একটু পর পর রুহান সায়রার গাল টেনে দিচ্ছে। এইসব দেখে আরো সায়রা আর রুহানের সামনে গিয়ে রুহানকে টেনে তুলে মারতে থাকে। সায়রা থামাতে চেয়েও পারে না। তখন সায়রা আর না পেরে আরুষের গালে এক থাপ্পড় মারে। এতে আরুষ থমকে দাঁড়ায়, আর ভার্সিটির সকলের দৃষ্টি ছিল তাদের উপর। আরুষ রাগে ফুসফুস করতে থাকে, তোমার সাহস কি করে হলো রুহানকে মারার? মারবো না কেন? আর তুই ওর সাথে কি করছিলি? হ্যাঁ, তুই আজ বাসায় চল, তোর এমন অবস্থা করবো না। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তাতে তোমার কি? আর তুমি কে যে আমার লাইফে ইন্টারফেয়ার করছো? এত কিসের অধিকার দেখাচ্ছ? আমি কে মানে? আমি তোর বিএফ, তুই আমার ভালোবাসা। তোর উপর আমার অধিকার থাকবে না তো কার অধিকার থাকবে? আমি তোমার ভালোবাসার মানুষ হলেও তুমি আমার ভালোবাসার না। মানে? আমার ভালোবাসার মানুষ রুহান, আর আমি রুহানের ভালোবাসার মানুষ, তাই না রুহান বেবি? রুহান সায়রার কোমর জড়িয়ে ধরে বলে, ইয়া বেবি। তুই এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? পাগল তো আগে ছিলাম যে তোর জন্য ফার্স্টে রুহানকে মানা করি। ইস, কি ভুলটাই না করেছিলাম। কিন্তু ভাগ্যিস রুহান আমায় আর একটু চান্স দিয়েছিল, তা না হলে সারা জীবন আফসোস করতে হতো। রুহানের মতো স্টাবলিশ স্মার্ট হ্যান্ডসাম ছেলে যে আমায় ভালোবাসে, এটাই তো আমার সৌভাগ্য। কি নেই ওর বল? টাকা, গাড়ি, বাড়ি সব আছে। একটা কোম্পানির মালিক সে, আর কত রিচ জানো তুমি? আমি ওর সাথে থাকলে রানী হয়ে থাকতে পারবো। তুই না আমায় ভালোবাসিস, তাহলে তুই কিভাবে রোহানের সাথে যেতে পারিস? তোমায় ভালোবেসে পেলামটা কি শুনি? কিছুই না, শুধু নিজের টাইম ওয়েস্ট করেছি। হয়তো এক সময় তোমায় ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। আমি এখন রুহানকে ভালোবাসি, আর ও আমার ভালোবাসা হবেই বা না কেন। কি নেই ওর বলো? টাকা, বাড়ি সব আছে। আমায় সবসময় সুখে রাখবে, আমি যা চাবো তা পূরণ করতে পারবে। দিস ওয়াই আই থিঙ্ক রুহান ইজ দ্য বেস্ট চয়েস ফর মি। আর আমি যে তোকে এতটা ভালোবাসি তার কি? ও প্লিজ, ভালোবাসা দিয়ে কি সব পাওয়া যায় নাকি? এইটা তুমি জানো আর আমিও জানি। ভালোবাসা দিয়ে পেট ভরে না, আর না শখ মেটে। আর এমনি তোমার সাথে আমার বনে না। এক তো তোমার আর্থিক অবস্থা এত ভালো না, তার উপর তুমি বেকার, আদৌ চাকরি পাবে কিনা সন্দেহ। তোমার সাথে তো আমার ভবিষ্যৎই নেই, আর না আছে ভালো লাইফ। তাহলে আমি কেন তোমার কাছে পড়ে থাকবো? আমারও তো ভালো লাইফ লিড করার অধিকার আছে, তাই না? এই ছিল তোর মনে? তুই যে এত লোভী আমি বুঝিনি। সামান্য টাকার জন্যই তুই আমার ভালোবাসা এইভাবে দূরে ঠেলে দিলি। এমন বিশ্বাসঘাতকতা না করলেও পারতি, আমার ভালোবাসার এমন অপমান না করলেও পারতি। সে যাই হোক, তোকে তো ঘুরে ফিরে আমারই হতে হবে, তাও খুব জলদি। কেননা তুই যে শুধুই আমার, কিন্তু এটা ভাবিস না যে তোকে ভালোবেসে আপন করব। তোকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য তোকে আপন করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে আরো সনহনিয়ে চলে যায়, আর সায়রা ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। সেই দিনের পর থেকে আরুষের সাথে সায়রার আর কোনো দেখা হয় না। দেখা তো দূরের কথা, কথা পর্যন্ত হয় না। কেননা সেই দিনের পর এক সপ্তাহের মাথায় সে বনানী চলে আসে, আর সেখান থেকে 1 মাসের মধ্যে ভিসা আর পাসপোর্ট করে বিদেশে চলে যায়। যেহেতু ওর চাকরি হয়ে গিয়েছিল আর তাকে বিদেশে ইন্টার্নশিপের জন্য লেটার ছিল, তাই সব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এর মধ্যেই আরুষ নিজের নাম প্রতিষ্ঠিত করে ফেলে। সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি পরিচালনা করে, কিন্তু এইসব এত সহজে হয়নি।
অনেক কঠোর পরিশ্রমের ফলে সে সব অর্জন করতে পেরেছে। প্রথমে সে যে টাকা ইনকাম করত তা দিয়ে কিছু এনজিওতে শেয়ার কিনে নেয়। সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করাতে অল্প সময়েই লাভ হয়, আর সেই লাভটা নিজের কোম্পানিতে কাজে লাগিয়ে তা অনেক বড় এক পর্যায়ে নিয়ে আসে। নিজের নাম একজন সফল বিজনেসম্যানের তালিকায় লেখে। আরুষ সব সময় সায়রার খবর রাখত, কিন্তু সায়রার কাছে আরুষের কোনো খবর ছিল না। এর মধ্যে আরুষ জানতে পারে সায়রার রুহানের সাথে বিয়ে। তা শুনে আরুষের মাথায় রক্ত উঠে যায়, কেননা সায়রা শুধু ওর আর কারণ না। সায়রা আরুষের সাথে যা করেছে তার শাস্তি ওকে আরুষের কাছ থেকে পেতেই হবে। তাই সে দ্রুত বাংলাদেশে আসার ট্রাই করতে থাকে। সায়রার বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে সে বাংলাদেশে এসে পড়ে, আর তার পরের দিন চলে যায় সায়রার বাসায়। গিয়ে দেখে সায়রা এক ধ্যানে জানালার দিকে তাকিয়ে আছে। আরুষ সায়রার সামনে গিয়ে ওকে দেওয়ালের সাথে বাহু দুটো চেপে ধরে। সায়রা প্রথমে আরুষকে দেখে হকচকিয়ে যায়, পরে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। তা দেখে আরুষ বলে, তুই এখনই আমায় সবার সামনে জড়িয়ে ধরে কিস করে বলবি তুই শুধু আমায় ভালোবাসিস আর আমায় বাদে কাউকে বিয়ে করবি না? বাকি আপনারা জানেন এরপরে কি হয়েছিল। বৃষ্টির ফোঁটা আরুষের মুখের উপর পড়তেই আরুষের ধ্যান ভাঙে। সে বুঝতে পারে সে এতক্ষণ অতীতের সেই কষ্টময় স্মৃতিগুলোর মধ্যে ছিল। আরুষ উঠে যেতে নিলে খেয়াল করে ওর চোখের কোণে পানি। আরুষ তা দেখে তাচ্ছিল এক হাসি হাসে, আর নিজেকেই বলে, দেখ সায়রা, তোর দেওয়া কষ্টগুলো আজ আমার চোখের নোনা জল হয়ে পড়ছে। বুঝতে পারছিস কত কষ্ট দিয়েছিস তুই আমায়? কিভাবে পারলি আমায় এত কষ্ট দিতে? আর আমাকে দেখ, শত চেয়েও তোকে কষ্ট দিতে পারি না তোর মতো নিষ্ঠুর হতে, পারি না তোর মতো পাষাণ হতে। আরুষ নিচে এসে দেখে সায়রা ফ্লোরেই শুয়ে আছে। তা দেখে আরুষের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়। সে সায়রাকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দেয়। ফেরি লাইটের আলোতে সায়রার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। সায়রার চোখ দুটো ভেজা, চোখের কোণে পানি জমে আছে, পাপড়িগুলোর মধ্যেও বিন্দু বিন্দু পানি জমে আছে। তা দেখে আরুষের ভিতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে, আর সে সায়রার মুখের দিকে তাকিয়ে বলে, আমাকে তো পুড়াচ্ছিস নিজের দহনে, আর নিজেও পড়ছিস আমার দহনে। যদি তুই আমায় ধোকা না দিতি তাহলে আজ আমরা কেউই এই দহনে পুড়তাম না, বরং দুইজনের ভালোবাসার রঙে দুইজন দুইজনকে রঙিন করতাম। এই বলে আরুষ সায়রার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সায়রাকে বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ে, কেননা নিজের এই অশান্ত বুককে যে শান্ত করতে ওর সায়রাকে প্রয়োজন। দেখতে দেখতে কেটে যায় 15 দিন। এই 15 দিনে সায়রা আরুষের সাথে তেমন কোনো কথাই বলেনি। আরুষ কিছু জিজ্ঞেস করলে হু হ্যাঁতে জবাব দিত, যা আরুষের একদম সহ্য হচ্ছিল না। তার উপর নিজের মধ্যে এক অনুশোচনা কাজ করছিল যে হয়তো নিজের জেদের বশে সায়রার সাথে বেশি অন্যায় করে ফেলেছে, তাকে এইভাবে আপন না করলেও পারত। তার উপর সায়রার এমন নীরবতা যেন আরুষকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন এইসব সহ্য করতে না পেরে বলে উঠল, সায়রা দেখ, সরি, আমি তখন জিদের বশে এমন করেছিলাম, এমন করাটা ঠিক হয়নি। সায়রা তখন কিছু না বলে চুপচাপ নিচের চুল আঁচড়াতে থাকে। তা দেখে আরুষের মাথা গরম হয়ে যায়। সে গিয়ে সায়রাকে ঘুরিয়ে নিচের দিকে আনে, তারপর ওর বাহু দুটো চেপে ধরে বলে, কিছু বলছি আমি তোকে, কথা বলছিস না কেন? সায়রা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে বলে, কি বলবো? হ্যাঁ, কি বলবো? তুমি যা করছো ঠিকই তো করছো, তাহলে আমি বলার কে? সরি বলছি তো। তুমি কেন সরি বলছো? তুমি তো তোমার কাজই করছো, যার জন্য তুমি আমায় বিয়ে করেছো। তুমি তো আমাকে কষ্ট দিতে, প্রতিশোধ দিতে, আঘাত দিতে, যন্ত্রণা দিতে বিয়ে করেছো, তাই না? তাহলে সবই তো ঠিকই চলছে, তো সরি বলার কোনো কারণই দেখছি না। তুমি তো তোমার জায়গায় পারফেক্টলি রাইট। আমি বেঁচে থাকি মরে। আর কিছু বলার আগেই আরুষ সায়রার ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভাঁজে আঁকড়ে ধরে, সায়রাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। সায়রা প্রথমে ছুটোছুটি করলেও পরে শান্ত হয়ে যায়। সে নিজের অজান্তেই আরুষের ছোঁয়াতে হারিয়ে যেতে থাকে। আরুষ প্রায় কিছু সময় পর সরে এসে সায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে। সায়রা নিজেও হাঁপাতে থাকে। তখন আরুষ শান্ত গলায় বলে, তোকে কষ্ট দিব, আঘাত করব, যন্ত্রণা দিব, তোর থেকে প্রতিশোধ নিব, কিন্তু তোকে কখনো নিজের থেকে দূরে যেতে দিব না, তোকে নিজের অধীনের বাইরে যেতে দিব না, তোকে সবসময় নিজের মাঝে আবদ্ধ করে রাখবো। তুই সারা জীবন আমার পাশে থাকবি আমার বউ হয়ে। তোমার উপর সব থেকে বেশি অধিকার আমার,
কেননা তুই যে শুধুই আমার। আর ভালোবাসা? আরুষ মুচকি হেসে আর কিছু না বলে সায়রার ঠোঁট দুটো আবার নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয় আর পরম আয়েসে সায়রার ঠোঁট দুটো শুষে নিতে থাকে। আরুষের এই ভালোবাসার স্পর্শে সায়রা বুঝে যায় আরুষের মনের কথা। সে ভালো করেই জানে আরুষ ওকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু রাগ আর অভিমানের কারণে তা বলতে পারছে না। তাই সে আর কথা বাড়ায় না, কারণ তার যা উত্তর পাওয়ার ছিল তা সে পেয়ে গেছে। আরুষ হঠাৎ সায়রাকে পাঁচকোলা তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আর সায়রার গলায় মুখ গোজে। সেই দিন সায়রাকে আপন করে নেওয়ার পর সায়রার প্রতি ওর নেশা আরোই বেড়ে চলেছে। না চাইতেও সে সায়রার কাছে ছুটে চলে যায়, কেননা এই নেশা থেকে যে মুক্তি পাওয়া বড় দায়। তাই তো আজ সে যখন সায়রাকে কাছে পেয়েছে, সে আবার সেই নেশায় ডুব দিতে চায়। সবাই ভালো থাকুন,